হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তোমাদের মিল্টন খন্দকার ভাইয়া তোমাদের সাথে একটা নতুন জার্নি শুরু করতে যাচ্ছি। আমি তোমাদের সাথে বিভিন্নভাবে জার্নি শুরু করার চেষ্টা করতেছি, কিন্তু বারবার হয়ে উঠতেছে না। ফাইনালি আমি ডিসিশন নিছি যে এই জার্নিটা আমি কন্টিনিউ করবই। তোমাদের সাথে আমার স্বপ্নটা আমি একটু খুলে বলি। অনলাইনে ইউটিউবে আমার অ্যাডমিশন লেকচার গোছানো থাকবে, গোছানো ভিডিও ক্লাস থাকবে, এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন। আমি যখন উদ্ভাসে ফার্স্ট ইয়ারে ছিলাম তখন থেকেই, মানে ফার্স্ট ইয়ারে যখন উদ্ভাসে ক্লাস নিতাম, মানে আমি আমার নিজের ফার্স্ট ইয়ারে 2020-21 দিকে যখন আমি ক্লাস নিতাম, তখন থেকে আমার স্বপ্ন ছিল যে আই উইশ আমি যে আমার টোটাল ক্লাসগুলা ইউটিউবে সুন্দর মতো গুছিয়ে দিতে পারি। 21-22-এ যখন আমি ক্লাস নিছি, অর্থাৎ সেকেন্ড ইয়ারে যখন ছিলাম, তখন যখন আমি উদ্ভাসে ক্লাস নিছি, তখনও আমি চেষ্টা করছি যে আমার টোটাল ক্লাসগুলো যাতে গুছিয়ে দিতে পারি। এবং আমি একটা প্লেলিস্ট শুরু করছিলাম, যেটা নাম দিছিলাম ঘরে বসে ঢাবি ক প্রস্তুতি বা ভার্সিটি ক প্রস্তুতি। 4-5টা চ্যাপ্টার নিছিলাম, কিন্তু টোটাল চ্যাপ্টারগুলা হোয়াইট বোর্ডে আমি কমপ্লিট করতে পারি নাই। কেন করতে পারি নাই সেটা তোমাদেরকে খুলে বলি। করতে না পারার সবচেয়ে বড় রিজন হচ্ছে যে আমার তখন যে ল্যাপটপটা ছিল, ওই ল্যাপটপ এত বড় ক্লাস সাইজ এডিট করতে পারতো না। তো এখন আমার ল্যাপটপ আছে, টোটাল ডেকোরেশন আছে, সেটআপ আছে, সবকিছুই আছে, তারপরেও সামহাও আমি এই ক্লাসগুলা তোমাদের দিতে পারতেছিলাম না। কারণ আমার মনে হচ্ছিল যে হোয়াইট বোর্ডে ক্লাস রেকর্ড করলে তোমরা কি দেখবা না, এই টাইপের জিনিসপত্র আমার দ্বিধাদ্বন্দ্ব থেকে বারবার আমি চাচ্ছিলাম যে হোয়াইট বোর্ড থেকে আমি যখন স্মার্ট বোর্ডে শিফট করব তখনই তোমাদের ক্লাসগুলো দিব। কিন্তু আমি আসলে খেয়াল করে দেখলাম যে আসলে এভাবে অজুহাত দিয়ে লাভ নাই। যার দেখার, যার প্রয়োজন সে এমনিই দেখবে, যার প্রয়োজন নাই সে দেখবে না, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমার যে ড্রিম, আমার যে স্বপ্ন, যে আমার টোটাল লেকচারগুলো আমি যেভাবে কেমিস্ট্রি পড়াই সেইটাকে সাজিয়ে গুছিয়ে দেওয়ার, এটা তো পূরণ হবে। সো এই স্বপ্নটা পূরণ করার জন্যই আমি তোমাদের সাথে জার্নি শুরু করতেছি। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, টোটাল চ্যাপ্টারটা আমি কভার করতে পারি নাই। ওটা ইউটিউবে লাইভে এসে ক্লাস নেওয়ার চেষ্টা করছি, কিন্তু নেটওয়ার্ক ইস্যুর কারণে ওই ক্লাসগুলো ভালো হয়নি। সো এখন থেকে আমি ডিসিশন নিছি, সামনের টোটাল জার্নিতে তোমার এখন আজকের ক্লাসে আমরা পরিমাণগত রসায়ন দেখবো, আজকের ক্লাসে আমরা গুণগত রসায়ন দেখবো, পরের ক্লাসে আমরা পরিমাণগত রসায়ন দেখবো, এরপর রাসায়নিক পরিবর্তন। প্রত্যেকটা চ্যাপ্টারে আমার যে গোছানো লেকচার, এগুলো আমি তোমাদেরকে সুন্দর মতো দেখিয়ে দিব। সো আমি চেষ্টা করবো প্রত্যেকটা লেকচারে 2টা করে পার্ট করা, 2টা পার্টের ভিতরে টোটাল ক্লাসটা কভার করা। সো এই প্লেলিস্ট যেটা আমি এই জায়গাতে ক্রিয়েট করে রাখতে চাচ্ছি, এইটা তোমরা একটু সেভ করে রাখবা। যারা যারা আমার সাথে আগাইতে চাও, ইনশাল্লাহ উদ্ভাসের সাথে সাথে আমি এই ক্লাসগুলো তোমাদেরকে প্রোভাইড করার ট্রাই করব, বা আরো আগে দেওয়ার ট্রাই করব। আর যে ভাইয়ের ভিডিও ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবা। এই ক্লাসে নোট দিতে পারতেছি না তোমাদেরকে, আজান দিচ্ছে। সো আজানের পরে যে আমরা ক্লাসটা রেকর্ড করব। সো আমাদের টোটাল ক্লাস জুড়ে অনেকগুলা টাইপ থাকবে, অনেকগুলা টাইপের মাধ্যমে আমরা টোটাল লেকচারটা দেখবো। আজকে আমরা গুণগত রসায়ন দেখবো। গুণগত রসায়নে আমাদের 8-10টা টাইপ থাকবে। সো এই 8-10টা টাইপের মাধ্যমে আমরা টোটাল জিনিসপত্রগুলা স্টেপ বাই স্টেপ শেখার চেষ্টা করব। তবে হ্যাঁ, আমার এই লেকচারগুলো করার আগে আমি তোমাকে বলি, পরিপূর্ণভাবে আমার লেকচার ফলো করলেই তুমি যে একদম সবকিছু কভার করে করতে পারবা এটা না। যেহেতু স্মার্ট বোর্ডে ক্লাস না, অনেক ইনফরমেটিভ জিনিসপত্র যেগুলো তোমাকে বই থেকে বা প্রিপারেশন বুক থেকে পড়তে হবে, ওইটা সম্পর্কে আমি তোমাকে নির্দেশনা দিব। বাকি আমার যে সমস্ত টেকনিক্যাল জিনিসপত্র আছে, যে সমস্ত ব্রেন স্ট্রমিং জিনিসপত্র আছে অ্যাডমিশনের জন্য অ্যাডভান্স, ওগুলো আমি তোমাকে ক্লাসেই দেখিয়ে দিব। কেমন? যেমন ধরো আমরা প্রথমেই টাইপ 1 যেটা দেখবো, টাইপ 1-এ আমরা বোর পরমাণু মডেল দেখবো। টাইপ 1-এ বোর পরমাণু মডেল। এখন তোমাকে কি বোর পরমাণু মডেল আমি একদম একাডেমিকের মতো শেখাবো? বোর পরমাণু মডেল একদম একাডেমিকের মতো শেখাবো না। একাডেমিকে তুমি যখন বোর পরমাণু মডেল এবং রাদারফোর্ড পরমাণু মডেল পড়ছো, ওখানে বোর পরমাণু মডেল এবং রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কিত কি বলতো বিভিন্ন মতবাদ পড়ছো, সীমাবদ্ধতা পড়ছো, এগুলো তুমি আবারও সুন্দর করে পড়বা। এখন আমরা এখানে যেটা দেখবো, বোর পরমাণু মডেলের টেকনিক্যাল জিনিসপত্র যেগুলো আমাদের তোমার যে অ্যাডমিশনে আসে। দেখো ব্যাপারটা কি, ব্যাপারটা আমরা যে কোনো একটি যদি পরমাণু মডেল দেখি, সাপোজ ধরো এটা একটা হাইড্রোজেন। এই হাইড্রোজেনের এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ। এভাবে আমরা হাইড্রোজেনের চারিপাশে বিভিন্ন কক্ষপথ যদি কাউন্ট করি, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কক্ষপথ এভাবে তৈরি হবে। সো এই কক্ষপথগুলোতে তো ইলেকট্রন থাকে, তাই না? সো ইলেকট্রন যদি থাকে, তাহলে বোর পরমাণু মডেলে কৌণিক ভরবেগের একটা ব্যাপার বলা আছে। কি বলা আছে? বোর পরমাণু মডেলে কৌণিক ভরবেগের একটা ব্যাপার বলা আছে। সো আমি যে ওয়ার্ডটা বললাম এটা কৌণিক ভরবেগ। সো তুমি ভরবেগ সম্পর্কে জানো, ভরবেগ মানে বেগ এবং
ভরের গুণফল। তো কৌণিক ভরবেগ মানে হচ্ছে কৌণিক যেই ব্যাপারটা, ঠিক আছে, অর্থাৎ এই গোলে যদি ঘোরে, একটা নির্দিষ্ট ব্যাসার্ধ দিয়ে যদি ঘোরে, তখন সেটাকে আমরা কৌণিক ভরবেগ বলি। সো কৌণিক ভরবেগকে আমরা যদি একটা টার্মে লিখি, সেটা হচ্ছে mvr। mvr হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ। সো এই যে mvr, এইটাকে আবার l দিয়ে প্রকাশ করা হয়, l দিয়ে প্রকাশ করা হয়। l মানেও কৌণিক ভরবেগ, mvr মানেও কৌণিক ভরবেগ। সো এই mvr বা l ইকুয়ালস টু আমাদের ফর্মুলা আসে nh ডিভাইডেড বাই 2 পাই। এই যে mvr ইকুয়ালস টু nh ডিভাইডেড বাই 2 পাই, এইটা থেকে আমাদের অ্যাডমিশনে কোশ্চেন আসবে, এবং কোশ্চেনটা কেমন বলবে যে কোন একটি অমুক পরমাণুর দ্বিতীয় কক্ষপথের কৌণিক ভরবেগ কত, দ্বিতীয় কক্ষপথের কৌণিক ভরবেগ কত, তৃতীয় কক্ষপথের কৌণিক ভরবেগ কত। সো যদি দ্বিতীয় কক্ষপথের কৌণিক ভরবেগ চায়, তার মানে এইটার কথা বোঝাচ্ছে, তার মানে কি n ইকুয়ালস টু আমাদের ভ্যালু আসবে 2। যদি তৃতীয় কক্ষপথের কৌণিক ভরবেগ চাই, তাহলে n ইকুয়ালস টু 3। সো এই যে ভ্যালুগুলো আমরা দেখতেছি, এই ভ্যালুগুলোর মাধ্যমে আমরা এখন কিভাবে নির্ণয় করব? দেখো, যখন আমাদের দ্বিতীয় কক্ষপথের কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলবে, তখন আমাদের n এর ভ্যালু 2 যদি বসে, 2 ইন্টু h ডিভাইডেড বাই 2 পাই, অর্থাৎ দ্বিতীয় কক্ষপথের কৌণিক ভরবেগ আসবে 2 কেটে গেলে h ডিভাইডেড বাই পাই। তো আমাদের অপশন এটা দেয়া থাকবে যে নিচের কোণটি অমুক পরমাণুর দ্বিতীয় কক্ষপথের কৌণিক ভরবেগ। তো তখন আমাদের এটা বের করতে হবে। যদি আমাদের এরকম তৃতীয় কক্ষপথের কৌণিক ভরবেগ বের করতে বলে, তাহলে n এর ভ্যালু আমরা বসাবো n ইন্টু h ডিভাইডেড বাই 2 পাই। তো তখন আমাদের 3h ডিভাইডেড বাই 2 পাই, এটা আসবে হচ্ছে অ্যান্সার। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। এবার সবসময় কি আমাদের কৌণিক ভরবেগকে নির্ণয় করতে বলবে? উত্তর হচ্ছে না। কখনো কখনো আমাদের বিভিন্ন ডিটেলস দেয়া থাকবে, যেমন একটা ইলেকট্রনের ভর এত দেয়া আছে, ইলেকট্রনের হচ্ছে তোমার তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ এত দেয়া আছে, বেগ কত। তো ভর, ব্যাসার্ধ, কক্ষপথ তিনটাই বলে দিছে। তার মানে কি কি বলে দিচ্ছে দেখো, বলছে n ইকুয়ালস টু 3 নম্বর কক্ষপথ, ব্যাসার্ধ r ইকুয়ালস টু বলে দিল 1.2 ইন্টু 10⁻12 মিটার, এটা হচ্ছে ব্যাসার্ধ বলে দিল, এবং ইলেকট্রনের ভর বলে দিল, ইলেকট্রনের ভর সামথিং ধরো হচ্ছে 9.1 ইন্টু 10⁻31 কেজি, এইটাও বলে দিল। সো ইলেকট্রনের ভর, ব্যাসার্ধ, তারপর কক্ষপথ যদি বলে দেয়, তাহলে আমাদের এখন বের করতে হবে কি, ওই কক্ষপথে বেগটা বের করতে হবে। তাহলে বেগ বের করার জন্য আমরা কি করব, বেসিক আমাদের ফর্মুলা প্রথমে বসাবো, mvr ইকুয়ালস টু nh ডিভাইডেড বাই 2 পাই। সো তখন আমরা v ইকুয়ালস টু বসাইতে পারবো nh ডিভাইডেড বাই mr ইন্টু 2 পাই। হ্যাঁ, সো এটা বসাইলে এখন n এর ভ্যালু আমাদের কত ছিল বলতো, n এর ভ্যালু হচ্ছে তৃতীয় কক্ষপথে 3। এবার এইচটা কি, এইচ হচ্ছে আমাদের প্ল্যাঙ্কের ধ্রুবক। সো প্ল্যাঙ্কের ধ্রুবক হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এরপরে এম এর ভ্যালু দেখো এখানে দেয়া আছে 9.11 ইন্টু 10⁻31 কেজি। এরপরে দেখো আর এর ভ্যালু দেয়া আছে, আর এর ভ্যালু কত, 1.2 ইন্টু 10⁻12 মিটার। আচ্ছা, এরপরে আমাদের পায়ের ভ্যালু 3.14, এই ভ্যালুগুলো দেয়া আছে। সো এই ভ্যালুগুলো ব্যবহার করে এখন আমরা কিন্তু এখান থেকে ক্যালকুলেশন করে ভেলোসিটি বের করতে পারবো, অর্থাৎ বেগ বের করতে পারবো, ওই কক্ষপথে ইলেকট্রনের বেগ কত হবে সেটা বের করতে পারবো। সো এই ধরনের ক্যালকুলেশন কোথায় আসে, এই ধরনের ক্যালকুলেশন আমাদের রিটেনে কখনো কখনো দিয়ে দেয়, কখনো কখনো রিটেনে এই পর্যন্ত করলেই তুমি মার্ক পেয়ে যাবা। সো দেখেই বুঝতে পারছো যে এই ধরনের ক্যালকুলেশনে কাটাকাটি করাটা অনেক টাফ, রিটেনে দিয়ে দেয়। বিশেষ করে যেখানে যেখানে ক্যালকুলেটর অ্যালাউড আছে, সেখানে কখনো তোমার এম এর মান বের করতে বলবে, কখনো তোমার আর এর মান বের করতে বলবে, কখনো তোমার ভি এর মান বের করতে বলবে। অর্থাৎ এল কে ভেঙে যদি আমাদের কোনো কিছু ভেঙে বের করতে বলে, সেটা অবশ্যই ক্যালকুলেটর সহ বের করতে বলবে। আর এমসিকিউতে ভার্সিটি স্ট্যান্ডার্ডে আমাদের কি সরাসরি কৌণিক ভরবেগ চাইবে। আবার এরকম বলে দিবে যে যদি কৌণিক ভরবেগ এত হয়, তাহলে কক্ষপথ নাম্বার কত। মানে ধরো এরকম বলে দিল যে যদি হচ্ছে কোন একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ h ডিভাইডেড বাই পাই হয়, তাহলে ইলেকট্রনটি কততম কক্ষপথে আছে, কততম কক্ষপথ সেটা জিজ্ঞেস করছে। তাহলে কৌণিক ভরবেগ কত দেয়া আছে, h ডিভাইডেড বাই পাই। তখন আমরা কি করব, l ইকুয়ালস টু nh ডিভাইডেড বাই 2 পাই, এইটা। সো এই জায়গাতে l এর ভ্যালু দেখো দেয়া আছে h ডিভাইডেড বাই পাই, এই সাইডে দেয়া আছে কত, nh ডিভাইডেড বাই 2 পাই। সো দেখো তুমি যদি এখানে কাটাকাটি করো, তাহলে এই h এর সাথে h কেটে যায়, পায়ের সাথে পাই কেটে যায়, আর গুণ করলে n ইকুয়ালস টু 2 হয়। সো h ডিভাইডেড বাই পাই হওয়া মানে হচ্ছে দ্বিতীয় কক্ষপথে ছিল ইলেকট্রনটা। সো এরকমও কিন্তু কোশ্চেন করতে পারে যে
যদি আমাদের কণিক ভরবেগ এত থাকে তাহলে ইলেকট্রনটি কোন কক্ষপথে ছিল। সো এই ধরনের কোয়েশ্চেন যদি করে তখন আমরা এই ধরনের ছোট ছোট ক্যালকুলেশন করে কিন্তু বের করতে পারবো। এটা ছিল বোর পরমাণু মডেলের কক্ষপথের যে ব্যাপারটা। এখন বোর পরমাণু মডেলের কক্ষপথের ব্যাপার ছাড়াও আর কি কি আসতে পারে, আরো অনেক কিছু আসতে পারে। যেমন ধরো এই জায়গাতে যখন একটা ইলেকট্রন আসে, সে প্রথম কক্ষপথে আছে, দ্বিতীয় কক্ষপথে আছে, বা তৃতীয় কক্ষপথে আছে, বা চতুর্থ কক্ষপথে আছে। এবার চিন্তা করো তো, সে যখন প্রথম কক্ষপথে আসে তখন এই নিউক্লিয়াস থেকে কক্ষপথের দূরত্ব যেটা, সেটাকে আমরা কি বলবো? কক্ষপথের ব্যাসার্ধ বলবো। সো নিউক্লিয়াস থেকে কক্ষপথের দূরত্ব, প্রথম কক্ষপথে যেই দূরত্ব হবে আর দ্বিতীয় কক্ষপথে যেই দূরত্ব হবে আর তৃতীয় কক্ষপথে যেই দূরত্ব হবে সেটা কি সেম হবে? কখনোই না। এরপরে তুমি যদি চতুর্থ কক্ষপথের দূরত্ব বের করতে যাও, সেটা কি সেম হবে? কখনোই না। প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথ বেশি হবে, দ্বিতীয় কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথ বেশি হবে, তৃতীয় কক্ষপথ থেকে চতুর্থ কক্ষপথ বেশি হবে। অর্থাৎ যত বেশি দূরে যাবা নিউক্লিয়াস থেকে তত কক্ষপথ বাড়বে। সো এই জিনিসটাকে আমরা কক্ষপথের ব্যাসার্ধ দিয়ে প্রকাশ করি, যেটা হচ্ছে আমাদের RN, কক্ষপথের ব্যাসার্ধ বা RN। এবার আসো, যখন সে প্রথম কক্ষপথে আসে তখন সে প্রথম কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে, তাই না? ঘুরে বেড়াচ্ছে। সো ঘুরে বেড়ালে তার তো একটা বেগ আছে, ভেলোসিটি আছে। দ্বিতীয় কক্ষপথে যদি সে ঘুরে বেড়ায় সেখানেও তার একটা ভেলোসিটি আছে। 3 নম্বর কক্ষপথে যদি সে ঘুরে বেড়ায় সেখানেও তার একটা ভেলোসিটি আছে। সো কক্ষপথের ব্যাসার্ধ ছাড়াও এখানে আমাদের আরো একটা বিবেচ্য বিষয়, সেটা হচ্ছে VN মানে হচ্ছে কক্ষপথে ইলেকট্রনের বেগ। কক্ষপথে ইলেকট্রনের বেগ, যেটা আমাদের বের করার একটা বিষয়। এবার চিন্তা করো, প্রথম কক্ষপথে যখন সে আসে তখন সে একটা নির্দিষ্ট শক্তিতে ঘুরে বেড়াচ্ছে না? নির্দিষ্ট শক্তিতে ঘুরে বেড়াচ্ছে। যখন সে দ্বিতীয় কক্ষপথে আসে তখনও সে একটা নির্দিষ্ট শক্তিতে ঘুরে বেড়াচ্ছে। সো যখন যেই কক্ষপথে আসে সে তখন একটা নির্দিষ্ট শক্তিতে ঘুরে বেড়ায়। এই যে নির্দিষ্ট শক্তিতে ঘুরে বেড়ায়, এইটাকে আমরা বলি হচ্ছে EN। সো একটা ইলেকট্রনের বোর পরমাণু মডেলে তার বিভিন্ন কক্ষপথের শক্তির পরিমাণ ক্যালকুলেট করা যায়, বেগের পরিমাণ ক্যালকুলেট করা যায়, কক্ষপথে ইলেকট্রনের ব্যাসার্ধ ক্যালকুলেট করা যায়, প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ, তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ, এগুলো ক্যালকুলেট করা যায়। সো আমরা যখন HSC তে পড়াশোনা করছি তখন এই টাইপের জিনিসপত্রগুলোকে আমরা এক্সট্রা ফিচার্স বলে জানতাম, যেগুলো আমাদের HSC সিলেবাসে নাই, এগুলো আমরা জানবো না। কিন্তু অ্যাডমিশনে এসে এগুলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং তুমি যখন ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য কোচিং করবা, তুমি যখন ঢাকা ইউনিভার্সিটি কমিউনিটির জন্য কোচিং করবা, তখন দেখবা এই জায়গা থেকেই খুব চমৎকার শর্টকাট চলে আসতেছে, যেগুলো আমাদের কোশ্চেনে দিতেছে। ঠিক আছে? সো আমাদের এইগুলার যে ব্রড ফর্মুলা আছে, ওই ব্রড ফর্মুলা এখানে লাগবে না, আমরা এখানে শর্টকাট ফর্মুলা দেখবো। শর্টকাট ফর্মুলা আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, বোর পরমাণু মডেলে আমরা বিভিন্ন জায়গাতে শক্তির পরিমাণ দেখার চেষ্টা করি। সো তাহলে আমরা এখান থেকে একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পারলাম যে যখন আমরা EN দেখবো, RN দেখবো, VN দেখবো, প্রত্যেকটার এক একটা আলাদা আলাদা তোমার ভ্যালু আছে বা আলাদা আলাদা নাম আছে। যেমন ধরো আমি একটু লিখে দিই তোমাদের, EN মানে হচ্ছে কক্ষপথে শক্তির পরিমাণ। কক্ষপথে শক্তির পরিমাণ। আচ্ছা, যাদের হচ্ছে ক্লাসটা স্লো লাগতেছে তারা হচ্ছে 1.2x, 1.5x, 1.75x এগুলা দিয়ে দেখতে পারো। RN মানে হচ্ছে কক্ষপথে ব্যাসার্ধ। ঠিক আছে? কক্ষপথের ব্যাসার্ধ। আর VN মানে হচ্ছে কক্ষপথে বেগ। কার বেগ? ইলেকট্রনের বেগ। সো এই তিনটা জিনিস। এখন আসো আমরা প্রথমে কক্ষপথের শক্তি নিয়ে কথা বলি। কক্ষপথের শক্তির ক্ষেত্রে আমাদের EN ইকুয়ালস টু -13.6, তারপর হচ্ছে এখানে আমাদের হচ্ছে Z² ডিভাইডেড বাই N² ইলেকট্রন ভোল্ট। এইটা হচ্ছে প্রথম ফর্মুলা। ইলেকট্রন ভোল্ট একটা ইউনিট, সেটা সম্পর্কে আমরা জানি, তাই না? ইলেকট্রন ভোল্ট হচ্ছে একটা ইউনিট। সো 1 ইলেকট্রন ভোল্ট মানে কত বলতো? এটা আমাদের একটু নোট রাখতে হবে। 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। এটা কিন্তু আমাদের কোশ্চেনে আসে যে 1 ইলেকট্রন ভোল্ট মানে কত শক্তি। সো এটা আমাদের কোশ্চেনে আসে। এই জায়গাতে যদি আমরা ইলেকট্রন ভোল্টের পরিবর্তে জুলে নিয়ে যাই তখন আমাদের ফর্মুলাটা কি আসবে? ফর্মুলাটা খুব সিম্পল একটা ফর্মুলা আসে, 2.18 minus 2.18 into 10⁻⁻18 Z² divided by N² জুল। এইটা আসে হচ্ছে আমাদের যখন আমরা জুলে নিয়ে যাই তখন। সো আমাদের এখানে দুইটা ফর্মুলা, একটা হচ্ছে জুলে আর একটা হচ্ছে ইলেকট্রন ভোল্টে। সো জুলে নাও বা ইলেকট্রন ভোল্টে নাও, এইগুলা দুইটা নিয়েই কথা আছে, দুইটাই প্রশ্নে আসে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ইলেকট্রন ভোল্টটাই বেশি দেখা যায়, দুইটাই তুমি মুখস্থ করবা। এবারটা দেখো, যদি আমাদের পরমাণু হয় হাইড্রোজেন, কেস দেখবে, একটা কেস দেখো, কেস হচ্ছে কেস 1, যদি আমাদের পরমাণু হয় হাইড্রোজেন এবং কক্ষপথ হয় 1, মানে
হাইড্রোজেনের প্রথম কক্ষপথ, তখন এটাকে বোর পরমাণুর শক্তি বলে। তখন এটাকে কি বলে? বোর পরমাণুর শক্তি। সো বোর পরমাণুর শক্তি কত আসবে বলতো? বোর পরমাণুর শক্তি আসবে হচ্ছে E1 ইকুয়ালস টু -13.6। দেখো জেড এর ভ্যালু হাইড্রোজেনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা কত? 1। সো 1 এর স্কোয়ার ডিভাইডেড বাই কক্ষপথ 1 এর স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। তো সরাসরি আমরা বলতে পারি যে বোর পরমাণুর শক্তি হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট। এটাকেই তুমি ইলেকট্রন ভোল্টের জায়গায় যদি জুলে নাও তাহলে সেটা আসবে হচ্ছে -2.18 ইন্টু 10⁻⁻18 জুল। হ্যাঁ, এটা আসবে। এটা হচ্ছে আমাদের প্রথম কক্ষপথের শক্তিটা। সো প্রথম কক্ষপথের শক্তি আমাদের এটা আসে। এখন আমাদের প্রশ্ন কি সবসময় এটা আসবে? উত্তর হচ্ছে না। আমাদের প্রশ্নে এভাবে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা থাকবে যে প্রথম কক্ষপথের শক্তি যদি এত হয়, চতুর্থ কক্ষপথের শক্তি কত? প্রথম কক্ষপথের শক্তি যদি এত হয়, তৃতীয় কক্ষপথের শক্তি কত? প্রথম কক্ষপথের শক্তি যদি এত হয়, পঞ্চম কক্ষপথের শক্তি কত? সো তখন আমাদেরকে একটু একটার উপর আরেকটা ডিপেন্ডেন্ট হয়ে তারপরে তোমার উত্তরটা বের করা লাগবে। এবার সিম্পলি খেয়াল করে দেখো, যদি আমরা পরমাণুকে ফিক্স রাখি, হাইড্রোজেন পরমাণুকে ফিক্স রাখি, তখন খেয়াল করলে দেখবা যে ইএন এর সাথে এন এর যে সম্পর্ক, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ইএন এর সাথে এন এর যে সম্পর্ক, এটা কি? ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো ব্যস্তানুপাতিক সম্পর্ক যদি হয় তাহলে ইএন ডিভাইডেড বাই ই1, এটা কি আসবে আসলে বলতো? ইএন ডিভাইডেড বাই ই1, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে উপরে আসবে হচ্ছে আমাদের 1 আর নিচে আসবে হচ্ছে এন। সো উপরে আসবে হচ্ছে 1 তার স্কোয়ার আর নিচে আসবে হচ্ছে এন তার স্কোয়ার, তাই না? এবার যদি আমরা এখান থেকে ইএন এর ভ্যালুটা বের করি, ইএন ইকুয়ালস টু আসবে হচ্ছে ই1 ডিভাইডেড বাই এন স্কোয়ার। দ্যাটস দ্য ফর্মুলা। এই ফর্মুলা ব্যবহার করেই আমরা ম্যাক্সিমাম জিনিসপত্র সলিউশন করতে পারবো। এবার তোমরা যারা এই ছোট্ট শর্টকাটটা বুঝলা না, তারা একটু ম্যানুয়ালি চিন্তা করো। এই ইএন কে ইকুয়েশন নাম্বার 2 ধরো, আর এই ই1 কে এটাকে ইকুয়েশন নাম্বার 1 ধরো। এরপর ইকুয়েশন নাম্বার 2 ভাগ ইকুয়েশন নাম্বার 1 করো। করলেই দেখো এইটা ডিভাইডেড বাই এটা চলে আসবে। এটা ডিভাইডেড বাই এটা আসলে তারপরে তুমি ফর্মুলা পাবা ইএন ইকুয়ালস টু ই1 ডিভাইডেড বাই এন স্কোয়ার। এখন যদি তোমাকে বলা হয় যে চতুর্থ কক্ষপথে ইলেকট্রনের শক্তি কত, তাহলে তুমি কি করবা? তুমি চতুর্থ কক্ষপথে ইলেকট্রনের শক্তি বের করবা। চতুর্থ কক্ষপথে ইলেকট্রনের শক্তি E4 ইকুয়ালস টু E1 ডিভাইডেড বাই 4 স্কোয়ার, তাই না? এন স্কোয়ার যেহেতু বলছে, তাহলে E1 ডিভাইডেড বাই 16। তার মানে চতুর্থ কক্ষপথের শক্তি প্রথম কক্ষপথের 1/16 গুণ। প্রথম কক্ষপথের 1/16 গুণ। ভালো করে খেয়াল করো, চতুর্থ কক্ষপথের শক্তি প্রথম কক্ষপথের 1/16 গুণ। 1/16 গুণ। ক্লিয়ারলি বুঝলাম কিনা? চতুর্থ কক্ষপথের শক্তি নির্ণয় করতে গেলেও প্রথম কক্ষপথের 1/16 গুণ। তো সরাসরি আমাদের প্রশ্নে এরকম বলবে যে 16 ভাগের 1 ভাগ, 16 ভাগের 1 ভাগ, কিংবা হচ্ছে যে 1/16 গুণ, এরকম বিভিন্ন ওয়ার্ড দিয়ে আমাদের প্রশ্নে লেখা থাকবে। সো এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। এবার সবসময় কি এরকম লেখা থাকবে? উত্তর হচ্ছে না। আমাদের বলে দিতে পারে যে চতুর্থ কক্ষপথের শক্তির জায়গায় বলে দিল যে তৃতীয় কক্ষপথের শক্তি প্রথম কক্ষপথের শক্তির কত, তাহলে হচ্ছে তৃতীয় কক্ষপথের শক্তি কত, এরকমও বলে দিল যে আমাদের প্রথম কক্ষপথের শক্তি E1 যদি -13.6 ইলেকট্রন ভোল্ট হয়, তাহলে তৃতীয় কক্ষপথের শক্তি কত? তাহলে তৃতীয় কক্ষপথের শক্তি E3 ইকুয়ালস টু E1 ডিভাইডেড বাই 3 এর স্কোয়ার। দ্যাট মিনস E1 এর ভ্যালু হচ্ছে আমাদের এই জায়গাতে ভ্যালু কত? -13.6 ইলেকট্রন ভোল্ট, আর নিচে 3 এর স্কোয়ার মানে কি? ডিভাইডেড বাই 3 এর স্কোয়ার। সেখানে দেখো তুমি ক্যালকুলেশন করলে -13.6 ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই 9 পাবা। তখন এখানে তুমি ক্যালকুলেশন করলে অনেক কিছু পাবা, যেমন দেখো 3 3 9, এখানে ক্যালকুলেশন করলে 3 4 12, সো 4.2 মতো পাওয়া যায়। এটা দিয়ে এটা ক্যালকুলেশন করলে টোটালি 1.5 ইলেকট্রন ভোল্ট বা 1.2 ইলেকট্রন ভোল্ট সামথিং লাইক দ্যাট কিছু একটা পাওয়া যায়। সো 1.5 ইলেকট্রন ভোল্ট ধরে নিলাম। তার মানে আমরা যত দূরে যাচ্ছি তত আমাদের শক্তি কমে যাচ্ছে। ভালো করে খেয়াল করে দেখো, আমরা যত দূরে যাচ্ছি তত আমাদের শক্তি এখানে কি হচ্ছে? কমে যাচ্ছে। সো আশা করি আমি যেটা লিখছি, যত নিচে লিখছি, এটা হচ্ছে আমাদের ক্লিয়ারলি বোর্ডে দেখা যাচ্ছে। সো আই গেস দেখা যাচ্ছে এই জায়গাতে দেখা যাচ্ছে তো? ইয়েস, দেখা যাচ্ছে। আচ্ছা, এর নিচে আর লিখবো না, বুঝছো?
ওকে, সো এটা হচ্ছে আমাদের -1.5 ইলেকট্রন ভোল্ট। এটা আমরা হচ্ছে একটা জিনিস দেখলাম। এবার সেম ভাবে আমাদের হচ্ছে শক্তির জায়গাতে আমাদের ব্যাসার্ধ এবং ভেলোসিটি এগুলো নিয়েও কাজ করতে হবে। সো আমরা এবার এরপর একটু ব্যাসার্ধ নিয়ে কাজ করে দেখি। ব্যাসার্ধের জন্য আমাদের একটা সিম্পল ফর্মুলা আছে। ব্যাসার্ধের ফর্মুলাটা কি? ব্যাসার্ধের ফর্মুলাটা এবার আমরা একটু মুখস্থ করব। আগে আমরা ইয়ার ফর্মুলাটা দেখলাম, তাই না? আমরা হচ্ছে যে শক্তির ফর্মুলা দেখলাম। এবার আমরা একটু ব্যাসার্ধের ফর্মুলা দেখবো। ব্যাসার্ধের ফর্মুলার ক্ষেত্রে Rn ইকুয়ালস টু সবসময় মনে রাখতে হবে 2.18 ইন্টু 10⁶। ঠিক আছে? আচ্ছা, এটা তো ভেলোসিটির, ব্যাসার্ধের এটা ভেলোসিটিটা আগে দেখি। সো এটা হচ্ছে ধরো ভেলোসিটির ভিএন হচ্ছে 2.18 ইন্টু 10⁶। এটা হচ্ছে জেড ডিভাইডেড বাই এন মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের ভেলোসিটির ফর্মুলা। সো এই ভেলোসিটির ফর্মুলা কি হবে? যখন তুমি বোর পরমাণু মডেল নিবা, বোর পরমাণুর হাইড্রোজেন পরমাণু মডেল নিবা এবং প্রথম কক্ষপথ নিবা, তখন জেড এর মান 1, এন এর মান 1 চলে আসবে। জেড এর মান 1 এবং এন এর মান 1 আসলে এখানে ভ্যালু আসবে 2.18 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। তাহলে বোর পরমাণু মডেলের হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে ইলেকট্রনের বেগ কত, এটা যদি তোমাকে প্রশ্ন করে সরাসরি হচ্ছে এইটা চলে আসবে। ঠিক আছে? এখন যদি আমাদের কম্পেয়ার করতে বললে দেখবা যে আমরা যদি V1 বের করি, V1 ইকুয়ালস টু আমাদের ভ্যালু আসবে 2.18 ইন্টু 10⁶। এখন আমরা যদি Vn বের করি, Vn ইকুয়ালস টু আমাদের ভ্যালু আসবে 2.18 ইন্টু 10⁶। ঠিক আছে? এবার ইয়ার জন্য তো এটা 1 হয়ে গেছিল হাইড্রোজেনের জন্য। সো n ডিভাইডেড বাই জেড। ঠিক আছে? এইটা ডিভাইডেড বাই n। এখন আমরা এইটাকে যদি ইকুয়েশন নাম্বার 1 দিই আর এটাকে যদি ইকুয়েশন নাম্বার 2 দিই এবং 2 ডিভাইডেড বাই 1 করি, তাহলে কি পাবো? 2 ডিভাইডেড বাই 1 করলে উপরে পাবো Vn, নিচে পাবো V1, অ্যান্ড দেন আমরা হচ্ছে যে কাটাকাটি করে উপরে পাবো তোমার হচ্ছে n, উপরে পাবো n, নিচে পাবো 1, তাই না? উপরে পাবো n, নিচে পাবো 1, নাকি না উল্টা লিখছি, উপরে পাবো 1, নিচে পাবো n। একটা আরেকটার ব্যস্তানুপাতিক সম্পর্ক না, উপরে Vn থাকলে নিচে n হবে। সো উপরে পাবো Vn, নিচে পাবো 1। সো এবার এই জায়গা থেকে আমরা পরবর্তীতে অনায়াসে লিখতে পারবো Vn ইকুয়ালস টু V1 ডিভাইডেড বাই n। Vn ইকুয়ালস টু V1 ডিভাইডেড বাই n। সো Vn ইকুয়ালস টু V1 ডিভাইডেড বাই n যদি আমরা এখানে লিখি, দ্যাট মিনস এখন আমরা যে কোনো কক্ষপথে ইলেকট্রনের বেগ কিন্তু বের করতে পারবো। যদি আমরা দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের বেগ বের করতে চাই, V2 ইকুয়ালস টু V1 ডিভাইডেড বাই 2। আমরা যদি তৃতীয় কক্ষপথে বের করতে চাই, V3 ইকুয়ালস টু V1 ডিভাইডেড বাই 3, V4 ইকুয়ালস টু V1 ডিভাইডেড বাই 4, এরকম। সো ধরো আমরা সাপোজ এরকম চিন্তা করলাম যে আমরা দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের বেগ আসলে ভ্যালু কত সেটা বের করতে চাচ্ছি। সো দ্বিতীয় কক্ষপথে 2.18 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই n এর ভ্যালু 2, সো 2। এবার এটা যদি কাটাকাটি করো, এটার সাথে এটা কাটাকাটি করলে 1 আসে। সো 1 পয়েন্ট সামথিং, সো 1 পয়েন্ট সাপোজ ধরলাম 01 ইন্টু 10⁶ এত মিটার পার সেকেন্ড। এটা কত? দ্বিতীয় কক্ষপথে বেগ, ইলেকট্রনের বেগ। সো সেম ভাবে আগে যেভাবে আমরা বের করছিলাম এখনো কিন্তু সেম ভাবে বের হচ্ছে। সো আমরা একটু যদি ফর্মুলা নোট করি, আমাদের আগের ফর্মুলা কি আসছিল? En ইকুয়ালস টু E1 ডিভাইডেড বাই n স্কোয়ার। এবং E1 এর ভ্যালু ছিল কত? E1 এর ভ্যালু ছিল হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট, তাই না? E1 এর ভ্যালু ছিল E1 ইকুয়ালস টু -13.6 ইলেকট্রন ভোল্ট বা -2.18 ইন্টু 10⁻18 জুল, এটা ছিল। ওকে, এবারটা পরবর্তীতে এসে আমরা নতুন ফর্মুলা পেলাম Vn ইকুয়ালস টু V1 ডিভাইডেড বাই n, যেখানে আমাদের V1 এর যেই ভ্যালু সেটা কত? 2.18 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। তাহলে এইটাও আমরা পেয়ে গেলাম। এখন আমরা পরবর্তীতে আরো একটা চমৎকার জিনিস দেখব। চমৎকার জিনিসটা হচ্ছে যে ভেলোসিটিজ পরে এরপরে আসবো আমরা রেডিয়াসে। রেডিয়াস কি আসে, অর্থাৎ ব্যাসার্ধ কি আসে। ব্যাসার্ধর ক্ষেত্রেও খুব চমৎকার একটা ভ্যালু আসবে। ব্যাসার্ধটা আমার সবচেয়ে বেশি মনে থাকে, বুঝছো? এগুলো হচ্ছে যে এমন একটা জিনিস, আমার ব্রেন একটু শর্ট টার্ম, মানে দ্রুত ভুলে যাই, আবার দ্রুত মনে করতে পারি। প্র্যাকটিস করলেই মনে পড়ে, আবার দেখা যাচ্ছে যে অন্যান্য জিনিস আমার ব্রেনের তথ্যগুলোকে দ্রুত রিপ্লেস করতে পারে। এই জন্য যখনই আমি তোমাদেরকে পড়াইতে আসি তার আগে একটু বসে বসে পড়াশোনা করে নিই, একটু নোট করে নিই, একটু প্র্যাকটিস করে নিই, যাতে মনে থাকে প্রত্যেকটা জিনিস। ঠিক আছে? কিন্তু আমি জিনিসপত্রগুলোকে এত সুন্দর করে আয়ত্ত করে ফেলছি যে বুঝাইতে পারি সুন্দর করে। এখন
আমি জানি না তোমরা আমার ক্লাস বুঝতেছো কিনা, যদি বুঝতে পেরে থাকো তাহলে ক্লাসের এই জায়গাতে এসে একটা কমেন্ট করো যে ভাইয়া জি ভাইয়া বুঝতে পারছি, বা অন্য কিছু একটা লিখো তোমার সিগনেচার স্টাইলে, যেটা তোমার স্টাইল। আমার ধরো কথা বলার একটা নির্দিষ্ট স্টাইল আছে, তোমার বোঝার একটা নির্দিষ্ট স্টাইল আছে। সো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। এরপরে আসো আমরা পরেরটা দেখি। পরে আমাদের আসবে হচ্ছে Rn। Rn এর ভ্যালু হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম, ঠিক আছে। সো 0.53 অ্যাংস্ট্রম, এটা হচ্ছে n স্কোয়ার ডিভাইডেড বাই z অ্যাংস্ট্রম। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। সো এই ফর্মুলাটা আমাদের মুখস্থ করতে হয়, সো বোর পরমাণুর ব্যাসার্ধ বা বোরের ব্যাসার্ধ বলা হয় যখন আমরা প্রথম কক্ষপথ নিব এবং z এর মান 1 হবে, অর্থাৎ হাইড্রোজেনের জন্য নিব, তখন আমাদের R1 ইকুয়ালস টু সরাসরি ভ্যালু আসবে 0.53 অ্যাংস্ট্রম। এবার আমাদের মনে রাখতে হবে যে 1 অ্যাংস্ট্রম ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার, এবং 1 অ্যাংস্ট্রম এটার আরেকটা ভ্যালু আছে 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটার। সো আমরা কিসে ক্যালকুলেট করতে চাচ্ছি তার উপর ডিপেন্ড করে আমরা এখানকার ভ্যালু নিব। আমরা যদি ক্যালকুলেট করতে চাই হচ্ছে মিটারে তাহলে এখানকার ভ্যালু নিব, আমরা যদি ক্যালকুলেট করতে চাই সেন্টিমিটারে তাহলে আমরা এখানকার ভ্যালু নিব। এই যে ভ্যালুটা আমরা এখানে শিখলাম এটা আমাদের মনে রাখতে হবে। এরপরে আসো, যদি আমরা Rn ডিভাইডেড বাই R1 নিই তখন আমাদের কি আসবে, দেখো একটার জন্য 1 আর একটার জন্য n। সো দেখো সরাসরি উপরে আসবে হচ্ছে n স্কোয়ার, নিচে আসবে হচ্ছে 1 এর স্কোয়ার। সো তুমি যদি এখান থেকে Rn এর ভ্যালু বের করবো, Rn ইকুয়ালস টু R1 ইন্টু n স্কোয়ার, এটা আসে। Rn এর ভ্যালু বের করলে কি আসে, Rn ইকুয়ালস টু R1 ইন্টু n স্কোয়ার। সো তোমাকে যদি বলে যে চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ কি হবে, তখন তুমি কি করবা? চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ হবে R4 ইকুয়ালস টু R1 ইন্টু 4 এর স্কোয়ার, R4 ইন্টু R1 ইন্টু 4 এর স্কোয়ার। সো R4 এর ভ্যালু আমাদের আসে হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম ইন্টু 4 মানে 16 অ্যাংস্ট্রম, এটা আসে। সো যদি অ্যাংস্ট্রমে বের করতে বলে তাহলে এই ক্যালকুলেশনটা আমাদের সিম্পলি করতে হবে, আর যদি অ্যাংস্ট্রমে না বের করতে বলে তাহলে আমরা অন্য ক্যালকুলেশন করব। যদি আমাদের হচ্ছে মিটারে বলে তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 10 দিব, আর যদি সেন্টিমিটারে বলে তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 8 দিব। সো এইভাবে আমাদের ছোট ছোট ক্যালকুলেশন করে মিলাই ফেলতে হয়। যদি এরকম বলে যে চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের কত গুণ, তাহলে 4 এর স্কোয়ার মানে 16 গুণ। যদি এরকম বলে চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের দ্বিতীয় কক্ষপথের কত গুণ, তাহলে কত হবে, 4 গুণ হবে। কারণ কি এখানে 2 দিয়ে তার স্কোয়ার মানে 4 গুণ, ঠিক আছে। তো আশা করি এই জিনিসটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে কিভাবে আমাদের এই জায়গা থেকে প্রশ্নগুলো আসে। সো বোর পরমাণু মডেল থেকে আমাদের কি কি আসে? বোর পরমাণু মডেল থেকে আমাদের দেখা যায় যে বিভিন্ন কক্ষপথের শক্তি, ব্যাসার্ধ, বেগ এগুলো আসে এবং কৌণিক ভরবেগ থেকে প্রশ্ন আসে। এরপরে আমরা আজকের দ্বিতীয় টপিক দেখব। দ্বিতীয় টপিক হচ্ছে আমাদের বামার-রিডবার্গ ইকুয়েশন। বামার-রিডবার্গ ইকুয়েশন খুবই টেকনিক্যাল একটা টার্ম। টাইপ 2 তে তুমি হেডিং দিবা বামার-রিডবার্গ ইকুয়েশন, খুবই টেকনিক্যাল একটা টার্ম। এই টেকনিক্যাল টার্ম আমাদের ব্যবহার করে বাকি জিনিসপত্রগুলো শিখতে হবে। সো আমরা একটু দেখি টাইপ 2 বামার-রিডবার্গ ইকুয়েশন। ওকে, সো বামার-রিডবার্গ ইকুয়েশন সম্পর্কে তোমরা হয়তো আগে থেকেই জানো। বামার-রিডবার্গ ইকুয়েশনের বেসিক হচ্ছে 1 বাই ল্যামডা ইকুয়ালস টু RH ইন্টু 1 বাই NL এর স্কোয়ার মাইনাস 1 বাই NH এর স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের বামার-রিডবার্গ ইকুয়েশন। সো এই যে ইকুয়েশনটা আমি লিখলাম, এই ইকুয়েশনে কোনটার মানে কি সেটা একটু দেখার চেষ্টা করি। প্রথমত আসো, এখানে NL মানে কি বোঝায়? NL মানে হচ্ছে সোজা কথা লোয়ার অরবিটাল। L তে লোয়ার অরবিটাল। লোয়ার অরবিটাল মানে কি? নিম্ন কক্ষপথ। লোয়ার অরবিটাল মানে কি? নিম্ন কক্ষপথ। NH মানে হচ্ছে H তে হায়ার অরবিটাল। H মানে হচ্ছে হায়ার অরবিটাল। সো হায়ার অরবিটাল এবং লোয়ার অরবিটাল ব্যাপারটা কি তুমি ভালো করে খেয়াল করলে দেখবা, যখন তুমি বোর পরমাণু মডেল দেখছিলা, বোর পরমাণু মডেলে ইলেকট্রন একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যাচ্ছিল না। এবার যখন তুমি প্রথম কক্ষপথে ইলেকট্রন নিচ্ছ তখন প্রথম কক্ষপথে ইলেকট্রনের শক্তি E1, যখন তুমি তৃতীয় কক্ষপথে ইলেকট্রন নিচ্ছ তখন তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তি E3। দুইটা কক্ষপথে ইলেকট্রনের শক্তি কি সেম না? এখন যদি একটা ইলেকট্রন 3 নাম্বার কক্ষপথ থেকে ঘুরে প্রথম কক্ষপথে যায়,
তখন এই শক্তির একটা পার্থক্য তৈরি হয় না? সো 3 নাম্বার কক্ষপথ থেকে ঘুরে যদি 1 নাম্বারে যাই, শক্তির একটা পার্থক্য তৈরি হয়। শক্তির এই পার্থক্যটাকে আমরা প্রকাশ করি হচ্ছে ডেল ই হিসেবে। ডেল ই ইকুয়ালস টু E3 মাইনাস E1। এটাকে আবার আরেকটা ফর্মুলা দিয়ে লেখা যায়, ডেল ইকুয়ালস টু E3 মাইনাস E1, এটাকে লেখা যায় HC ডিভাইডেড বাই ল্যামডা, এটা দিয়ে, বা এটাকে লেখা যায় HF দিয়ে। E ইকুয়ালস টু HF, H হচ্ছে আমাদের তোমার প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, F হচ্ছে আমাদের কম্পাঙ্ক, অর্থাৎ এখানে কম্পাঙ্কের ভ্যালু কত হবে। আর এই জায়গাতে দেখো HC ডিভাইডেড বাই ল্যামডা, এই ল্যামডার ভ্যালু হচ্ছে কি বলতো আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, আর H হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, C হচ্ছে আমাদের আলোর গতি। সো এইটা দিয়ে আমরা কি করতে পারি, আমরা শক্তি বের করতে পারি। এবার মজার ব্যাপার হচ্ছে শুধু কি শক্তি বের করা যায়, যখন তুমি একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে এই জায়গাতে ইলেকট্রনকে নামাবা, তখন এই শক্তি ছাড়াও, শক্তির ব্যবহার না করেও, এখানে দেখো, এখানে তোমাকে যদি ল্যামডা বের করতে হয় তাহলে শক্তির ব্যবহার করতে হবে। শক্তির ব্যবহার না করেও আমরা শুধুমাত্র কোন কক্ষপথ থেকে কোন কক্ষপথে যাচ্ছে তার সাথে সাথে রিডবার্গ ধ্রুবক এইটা ব্যবহার করে এখান থেকে আমরা ল্যামডার ভ্যালু বের করে ফেলতে পারি। খুব চমৎকার একটা জিনিস না? আমাদের এখানে যে শক্তিটা ছিল, এই শক্তির ব্যবহার করে আমরা ল্যামডা বের করতে পারতেছিলাম। একটা ওয়ে, খুব চমৎকার ওয়ে। কিন্তু আমরা যদি চাই যে ওখানকার শক্তি আমরা ব্যবহার করব না, আমরা রিডবার্গ ধ্রুবক ব্যবহার করব এবং কোন কক্ষপথ থেকে কোন কক্ষপথে যাচ্ছে সেটা ব্যবহার করে ল্যামডার ভ্যালু বের করব, সেটা বের করা সম্ভব। যেমন দেখো, এখানে 3 নাম্বার থেকে প্রথম কক্ষপথে যাচ্ছে, তার মানে এখানে আমাদের NL এর ভ্যালু হচ্ছে 1, এবং যেহেতু 3 নাম্বার কক্ষপথ, তাহলে NH এর ভ্যালু হচ্ছে 3। তাহলে এখান থেকে আমরা ল্যামডার ভ্যালু কিভাবে বের করব? 1 ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়ালস টু RH ইন্টু 1 বাই 1 এর স্কোয়ার 1 বাই 3 এর স্কোয়ার। সো ক্যালকুলেট করলে RH ইন্টু দেখো 1 মাইনাস 1 বাই 9, সেখান থেকে ক্যালকুলেট করলে RH ইন্টু তুমি পাবো হচ্ছে 8 ডিভাইডেড বাই 9। সো 1 বাই ল্যামডা ইকুয়ালস টু 8 ডিভাইডেড বাই 9। সো ল্যামডা এর ভ্যালু যখন তুমি বের করবা, তখন উপরে যাবে 9, নিচে যাবে হচ্ছে 8 RH, এটা আসবে হচ্ছে আমাদের ল্যামডার ভ্যালু। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই যে আমাদের এখানে RH এর ভ্যালুটা আপনি সরাসরি RH আকারে লিখলেন, আমাদের কি এভাবেই দিবে? না, উত্তর হচ্ছে যে যদি তুমি ভার্সিটি কতে করো তাহলে এখানে আমাদের RH এর ভ্যালু দিয়ে দিতে পারে, কিন্তু ইঞ্জিনিয়ারিং বা রিটেনের ক্ষেত্রে RH এর ভ্যালু আমাদের বসাইতে হয়। সো RH এর ভ্যালুটা কি? RH এর ভ্যালু যদি আমরা এখানে একটু নোট করি, RH এর ভ্যালু হচ্ছে 109678 পার মিটার। যেহেতু পার মিটার, এটাকে যখন তুমি সেন্টিমিটারে কনভার্ট করবা, সো 10967800 পার সেন্টিমিটার এইটাতে আসবে। সো যেহেতু মিটারে ছিল, মানে 1 বাই মিটার, মিটারকে আবার সেন্টিমিটারে কনভার্ট করতে গেলে কি হইতো, 100 দিয়ে তোমার হচ্ছে গুণ করতে হতো। সো ওই 100 দিয়ে গুণ আমি নিচে করতেছিলাম, ওটা উপরে এসে আবার গুণ হয়ে যায়, ঠিক আছে? সো পার মিটার থেকে পার সেন্টিমিটারে উপরে এসে গুণ হয়ে যায়। সো এখানে আমাদের 2টা শূন্য বেশি আসে। সো আশা করি আমরা বুঝতে পারছি 109678 পার মিটার, 10967800 পার সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের রিডবার্গ ধ্রুবক RH এর ভ্যালু। এখন আমরা রিডবার্গ ধ্রুবক RH এর ভ্যালু পেয়ে গেছি, এই পর্যন্ত আমরা ক্লিয়ারলি বুঝতে পেরে গেছি। এখন আমাদের অন্যান্য জিনিসপত্রগুলোতে ফোকাস করতে হবে। এবার একটু সিম্পল চিন্তা করো তো, যে এই জায়গাতে রিডবার্গ ইকুয়েশনে আমরা NH NL মানে লোয়ার অরবিটাল হায়ার অরবিটাল দুইটাই পাইছি, RH এর ভ্যালু পাইছি, এইটার মাধ্যমে ব্যবহার করে আমরা ল্যামডার ভ্যালু বের করতে পারছি। যদি আমরা ল্যামডার ভ্যালু বের করতে পারি, তার মানে হচ্ছে এখান থেকে অন্যান্য আরো অনেক কিছু বের করা সম্ভব। কি কি বের করা সম্ভব? দেখো, ল্যামডার ভ্যালুর সাথে আমাদের আরেকটা ফর্মুলা আছে, যেটার মাধ্যমে আমরা তরঙ্গ সংখ্যা বের করতে পারি। সো তরঙ্গ সংখ্যা, এটাকে বলে নিউ বার ইকুয়ালস টু 1 বাই ল্যামডা। যদি কোথাও আমরা ল্যামডা পাই, তার মানে আমরা তরঙ্গ সংখ্যা বের করতে পারি। সো নিউবার মানে কি? নিউবার মানে হচ্ছে, মাথায় রাখবা, তরঙ্গ সংখ্যা। সো এখান থেকে যেহেতু আমরা তরঙ্গ বের করতে পারছি, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারছি, এখান থেকে আমরা তরঙ্গ সংখ্যাও বের করতে পারবো। এবার আমরা দেখছি ওই জায়গাতে E ইকুয়ালস টু HC ডিভাইডেড বাই ল্যামডা। কোথাও যদি আমরা ল্যামডা বের করতে পারি, সেই ল্যামডা ব্যবহার করে আমরা শক্তিও বের করতে পারবো, অর্থাৎ ওই আলোর শক্তি বের করতে পারবো। সেখান থেকে আমরা ওই আলোর শক্তিটা কিন্তু বের করতে পারলাম না? ওই আলোর শক্তি আমরা ক্লিয়ারলি বের করতে পারছি। এবার দেখো, যদি কোথাও আমরা আলোর শক্তি বের করতে পারি, তাহলে ওই জায়গা থেকে আমরা
এইচ এফ বের করতে পারবো, অর্থাৎ কম্পাঙ্ক বের করতে পারবো। কম্পাঙ্ক বের করার আরো একটা ফর্মুলা আছে, আমার শক্তি দিয়েও করা লাগবে না, আমরা জানি সি ইকুয়ালস টু এফ ল্যামডা। সো এইটা ব্যবহার করে সরাসরি ল্যামডা দিয়েই আমরা কম্পাঙ্ক বের করতে পারবো। কিভাবে? এফ ইকুয়ালস টু সি ডিভাইডেড বাই ল্যামডা, এটা দিয়ে আমরা কম্পাঙ্ক বের করতে পারবো। অর্থাৎ এক ল্যামডা বের করার কারণে আমরা প্রত্যেকটা জিনিস বের করতে পারতেছি। এইবারটা একটা মজার জিনিস দেখো, একটা মজার জিনিস দেখো, এখানে খেয়াল করো তো ল্যামডার সাথে তরঙ্গ সংখ্যার সম্পর্ক কি। ল্যামডার সাথে তরঙ্গ সংখ্যার সম্পর্ক ভালো করে খেয়াল করলে দেখবা ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক, বুঝছো কিনা? দেখো ল্যামডার সাথে তরঙ্গ সংখ্যার সম্পর্ক ব্যস্তানুপাতিক। দেখো তো ল্যামডার সাথে শক্তির সম্পর্ক কি, দেখো ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ একটা বাড়লে আরেকটা কমে। এবার দেখো তো ল্যামডার সাথে ফ্রিকোয়েন্সির সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ তুমি যদি ল্যামডা বের করতে পারো, ল্যামডার সাথে বাকি প্রত্যেকে ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকবে। অর্থাৎ এক ল্যামডা যদি ম্যাক্সিমাম হয়, অর্থাৎ ল্যামডার দৈর্ঘ্য যদি সবচেয়ে বড় হয়, তাহলে সবগুলো আবার হবে কি বলতো, মিনিমাম। এক ল্যামডা যদি ম্যাক্সিমাম হয় তাহলে এই জায়গায় ল্যামডা হবে। এক ল্যামডা যদি ম্যাক্সিমাম হয়, মানে ল্যামডার দৈর্ঘ্য যদি সবচেয়ে বড় হয়, এর সাথে সাথে যেই পরিমাণ শক্তি পাবা, শক্তি সব মিনিমাম, যেই পরিমাণ তরঙ্গ সংখ্যা পাবা সেটা সব মিনিমাম, যেই পরিমাণ ফ্রিকোয়েন্সি পাবা ফ্রিকোয়েন্সি সব মিনিমাম। অর্থাৎ ল্যামডার সাথে প্রত্যেকটা জিনিস ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে, ল্যামডার সাথে প্রত্যেকটা জিনিস ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। সো আশা করি এই জিনিসটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা বলো? ক্লিয়ারলি আই গেস বুঝতে পারছি। সো যদি আমরা এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরে থাকি, তাহলে আমরা আরেকটু সামনে আগাই। বামার রিডবার্গ ইকুয়েশন থেকে আমাদের সবচেয়ে পপুলার কি, পপুলার কোশ্চেনটা কি, যেটা আমাদের অ্যাডমিশন টেস্টে আসে? বামার রিডবার্গ ইকুয়েশন থেকে আমাদের সবচেয়ে পপুলার কোশ্চেন হচ্ছে যে এই জায়গা থেকে ল্যামডার ভ্যালু হচ্ছে কখনো ম্যাক্সিমাম বের করতে পারলে, কখনো মিনিমাম বের করতে পারলে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য কখন ম্যাক্সিমাম হবে আর তরঙ্গ দৈর্ঘ্য কখন মিনিমাম হবে, এটা আমাদের বের করতে বলে। সো আমরা একটু দেখি তরঙ্গ দৈর্ঘ্য কখন ম্যাক্সিমাম হয় আর কখন মিনিমাম হয়। সো এই পর্যন্ত যারা করছো তারা সুন্দর মতো এইগুলা নোট করছো, আমি আশা করছি। যদি নোট না করে থাকো ভিডিওটা পজ করে নোট করে ফেলো। আমি 1 মিনিটের জন্য 2 সেকেন্ডের জন্য বাইরে গেলাম, এখন তোমরা হচ্ছে এটা নোট করে ফেলছো, স্ক্রিনশট নিছো, অ্যান্ড দেন তোমরা হচ্ছে যে পরবর্তী অংশে আসো। এইবার বামার রিডবার্গ ইকুয়েশনের পরবর্তী অংশে যদি আমরা যাই, আমি বামার রিডবার্গ ইকুয়েশনকে কয়েকটা ভাগে ভাগ করে ফেলি বোঝার সুবিধার্থে কয়েকটা ভাগে ভাগ করে ফেলি। কিভাবে? দেখো এই জায়গাতে যে বামার রিডবার্গ ইকুয়েশন আছে, তুমি যদি চিন্তা করো এই বামার রিডবার্গ ইকুয়েশনে এইটা একটা টার্ম, এটাকে আমি টার্ম 1 নাম দিলাম, এই টোটালটা গুণ আকারে আছে। সো এইটা একটা টার্ম, এইটাকে আমি টার্ম 2 নাম দিলাম, আর লাস্টে এটা দেখো মাইনাস আকারে আলাদাভাবে আছে, এইটাকে আমি টার্ম 3 নাম দিলাম। সো 3টা আলাদা আলাদা ভাগ। দেখো বামার রিডবার্গ ইকুয়েশনের 3টা আলাদা আলাদা ভাগ। এবার ভালো করে খেয়াল করো তো 2 থেকে 3 বাদ যাচ্ছে না, মাঝখানে বিয়োগ চিহ্ন আছে, 2 থেকে 3 বাদ যাচ্ছে। এবার চিন্তা করো তো 2 এর ভ্যালু যদি 50 হয়, 2 নাম্বার টার্ম এটার ভ্যালু যদি 50 হয় আর 3 নাম্বারের ভ্যালু যদি 0 হয়, তাহলে 50 থেকে কতটুকু বাদ যাচ্ছে? 0 পরিমাণ বাদ যাচ্ছে। তুমি যদি এখন এই জায়গায় 0-র পরিবর্তে 10 বাদ বসাও, তাহলে দেখো তো 50 থেকে 10 বাদ যাচ্ছে, তাহলে অবশিষ্ট থাকে কত? 40। সেই 40 ভ্যালুটা কে পায়? এ পায়। দেখো তো 40 ভ্যালুটা কে পায়? এ পায়। এবার ভালো করে খেয়াল করো 50 থেকে তুমি 10-এর পরিবর্তে যদি 20 বাদ দাও, তাহলে এখানে কত থাকে? 30 থাকে। অর্থাৎ এইটা যত বাড়ে তত বেশি আমার এই ভ্যালুটা কমে, তাই না? এই ভ্যালুটা কমে, এটা যত বাড়ে তত আমার এই ভ্যালুটা বা এই বিয়োগফলের কারণে এখানে যেই টোটাল টার্মের ভ্যালু সেটা কমে যায়। সো আমাদের এই সাইডে যত বাড়বে এই সাইডে তত কমবে, এই সাইডে যত কমে যাবে, এইটার সাথে আমাদের সম্পর্ক কার? এই জায়গাতে 1/λ। সো 1/λ দিকে একটু যদি ভালো করে খেয়াল করো, 1/λ দিকে যদি ভালো করে খেয়াল করো, এইটার সাথে এইটার ব্যস্তানুপাতিক সম্পর্ক, এইটা বাড়াইলে এটা কমবে, এটা কমাইলে এটা বাড়বে, মাইনাস চিহ্ন থাকার কারণে। মাইনাস চিহ্ন থাকার কারণে এটার সাথে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটা বাড়াইলে এটা কমবে, এটা কমাইলে এটা বাড়বে। এখন সাপোজ ধরো এইটা বেড়ে গেলে এই টোটাল টার্মের সাথে ল্যামডা সম্পর্ক কি দেখো তো? ব্যস্তানুপাতিক না? এই জায়গাতে সাপোজ ধরো টোটালটা বাদ দেওয়ার ফলে তুমি 30 পাইছো, তাহলে 1/λ = 30, তাহলে ল্যামডা ইকুয়ালস টু কত? 1/30। তার মানে 30-এর সাথে ল্যামডা সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক হয়ে যাচ্ছে না? অর্থাৎ এইটা যদি বাড়ে তাহলে এইটা কমে যায়, এইটা যদি কমে তাহলে এটা বেড়ে যায়।
বুঝতে পারছো কিনা? এটা আশা করি বুঝতে পারছো। এখন যদি এই জিনিসটা ধরতে পারো তাহলে সিম্পলি খেয়াল করো, এখানে যদি তুমি শূন্য পরিমাণে বাদ দাও, মানে সর্বনিম্ন বাদ দিলা, এখানে তুমি শূন্য পরিমাণে বাদ দিলা মানে সর্বনিম্ন মানে মিনিমাম বাদ দিলা, তাহলে এই জায়গাতে বিয়োগ করার পরে ম্যাক্সিমাম থাকলো, এই জায়গাতে বিয়োগ করার পর ম্যাক্সিমাম অবশিষ্ট থাকলো। এই যদি ম্যাক্সিমাম থাকে তাহলে ল্যামডা কি হবে বলতো? ল্যামডা হবে হচ্ছে মিনিমাম। ল্যামডা কি হবে? ল্যামডা হচ্ছে মিনিমাম, কারণ ল্যামডার সাথে এই টোটাল টার্মের বিয়োগফল ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। তাহলে ল্যামডা কি হবে? ল্যামডা হবে হচ্ছে মিনিমাম। সো আশা করি এই জিনিসটা ক্লিয়ারলি বুঝছি। এবার তার মানে এই জায়গাতে আমি মিনিমাম যখন করছি তখন টোটাল টার্মটা এটার ভ্যালু কি? 0 ছিল। সো টোটাল টার্মটার ভ্যালু যদি 0 হয়, ভালো করে খেয়াল করে দেখো, 1/NH এর স্কোয়ার এটার ভ্যালু 0। তার মানে NH এর ভ্যালু হচ্ছে 1/0, যেটার ভ্যালু হচ্ছে ইনফাইনাইট। 1/0 মানে কি? ইনফাইনাইট। সো ভালো করে বুঝবা, এইটার ভ্যালু যদি ইনফাইনাইট হয়, তার মানে আমরা যখন NH এর ভ্যালু ইনফাইনাইট নিব তখন আমাদের ল্যামডার ভ্যালু মিনিমাম আসবে। এবার বলবা ভাইয়া তাহলে NL এর ভ্যালু কি করলো? NL এর ভ্যালু প্রশ্নে সবসময় বলে দেয়া থাকে, NL বা লোয়ার অরবিটাল এটা বলে দেয়া থাকে। যেমন তোমাকে এইভাবে বলবে যে বামার সিরিজের ল্যামডা মিনিমাম কত, বা বামার সিরিজের ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য কত। তোমাকে এভাবে বলবে বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত। সো বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য এই জিনিসটা আমরা বের করার জন্য তখন NL এর ভ্যালু বা লোয়ার অরবিটালের ভ্যালু 2 বসাবো, আর NH এর ভ্যালু আমরা ইনফাইনাইট বসাবো। কারণ কি? আমরা যখন ল্যামডা মিনিমাম বের করতে যাচ্ছি তখন NH এর ভ্যালু তোমাকে কি করতে হবে? ইনফাইনাইট করতে হবে। আমরা কিভাবে করতে হয় সেটা কিন্তু এই জায়গা থেকে দেখছি। এবারটা যখন আমরা একটা অরবিটালকে দেখলাম যে এটা হচ্ছে প্রথম অরবিটাল, এটা দ্বিতীয় অরবিটাল, এটা তৃতীয় অরবিটাল, এটা চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এভাবে যাইতে যাইতে আমরা অরবিটালকে ইনফাইনাইট লেভেলে নিয়ে গেছি। এবার ইনফাইনাইট লেভেলকে নিয়ে গেলে আমাদের ল্যামডা পাওয়া যায় মিনিমাম। তাহলে ইনফাইনাইট থেকে যত কাছে আসবো তত আমাদের ল্যামডা ম্যাক্সিমাম হবে। তাহলে কাছে আসতে আসতে ঠিক কত পরিমাণ কাছে আসা যায় দেখো তো, কত পরিমাণ কাছে আসা যায়? কাছে আসতে আসতে যদি আমরা বামার সিরিজে থাকি, এটা ধরো বামা 2 নম্বর সিরিজ, কাছে আসতে আসতে একদম বামারে চলে আসা যায়, অথবা ঠিক তার আগের অরবিটালে থাকা যায়। সো যদি একদম বামারে চলে আসি তার মানে কি? এটাও 2 হবে, এটাও 2 হবে, এটাও NL এর 2, এটাও NH এর 2, তাহলে তো হইল না। তাহলে আমাদের বাদ দিতে দিতে সর্বোচ্চ পরিমাণে বাদ দেওয়া যায় হচ্ছে ঠিক তার পরের অরবিটালে। অর্থাৎ যদি আমরা NL এর ভ্যালু 2 নিই তাহলে NH এর ভ্যালু হয় হচ্ছে 2 + 1, তার মানে কত? এখানে আসে হচ্ছে 3 ভ্যালু। সো এই জায়গাতে আমরা সুন্দরভাবে লিখতে পারি যে আমরা যখন ল্যামডার ভ্যালু ম্যাক্সিমাম বের করব, ম্যাক্সিমাম বের করার শর্ত হচ্ছে NL এর ভ্যালু দেয়া থাকবে আর NH এর ভ্যালু হবে NL এর সাথে জাস্ট 1 যোগ। NL এর ভ্যালু যদি 2 হয় তাহলে NH এর ভ্যালু হবে 2 + 1। NL এর ভ্যালু যদি 3 হয় তাহলে NH এর ভ্যালু হবে 3 + 1। NL এর ভ্যালু যদি 4 হয় তাহলে NH এর ভ্যালু হবে 4 + 1। ঠিক এক পরিমাণ বেশি। সো এক পরিমাণ বেশির জন্য আমরা ল্যামডা পাবো কি? ম্যাক্সিমাম। সো এইটা হচ্ছে আমাদের ল্যামডা ম্যাক্সিমাম বের করার শর্ত। এবারটা তোমার মনে প্রশ্ন আসবে, ভাইয়া এইটা না মনে থাকে না, কি করব? কেমনে মনে রাখা যায়? দেখো আমি সবসময় কি করি, আমি এই ল্যামডা মিনিমামটা মনে রাখার চেষ্টা করি যে এই জায়গায় যদি আমি মিনিমাম করি মানে শূন্য করি তাহলে এটা হবে ম্যাক্সিমাম, এটা হবে মিনিমাম। এই জায়গায় যদি শূন্য করি এটা হবে ম্যাক্সিমাম, এটা হবে মিনিমাম। সো এই জায়গায় শূন্য করার মানে হচ্ছে 1/0। 1/0 মানে কি? NH এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি। ওই একটা যদি আমি মনে রাখতে পারি তাহলে এই ইনফিনিটির জন্য পাচ্ছি আমি ল্যামডা মিনিমাম। তাহলে ম্যাক্সিমাম পাবো কিভাবে? তাহলে ম্যাক্সিমাম পাওয়ার শর্ত হচ্ছে NH = NL + 1। আরেকটা অটোমেটিক মনে রাখা যায়, আমার অত চিন্তা করা লাগে না। ইনফিনিট থেকে আসছে, কেন আসছে, কিভাবে আসছে, এত কিছু চিন্তা করে বোঝা লাগে না। আমাদের কি করা যায়? একটা মনে রাখলে বাকিটা, একটা বুঝলে বাকিটা মনে রাখা যায়। সো আমরা এভাবে মনে রাখবো। এবারটা দেখো, সিম্পলি খেয়াল করো, আমরা একটু জাস্ট বোঝার চেষ্টা করি, দুইটা পার্ট নিয়ে বোঝার চেষ্টা করি। একটা হচ্ছে ল্যামডা মিনিমাম যখন, তখন আমাদের শর্ত তৈরি হলো NH = ইনফাইনাইট হবে। আর যখন আমাদের ল্যামডা ম্যাক্সিমাম তখন শর্ত তৈরি হলো NH = NL + 1 হবে। এবার সিম্পলি চিন্তা করো, যখন আমরা ল্যামডা মিনিমাম পাই, সেম এই শর্তের জন্য আমরা কিন্তু এখানে নিউ বার
মানে কি তরঙ্গ সংখ্যা ল্যামডা মিনিমামের মানে ল্যামডার ঠিক বিপরীত, এটা যদি মিনিমাম হয় এটা হবে ম্যাক্সিমাম, তাহলে এটা কিন্তু ম্যাক্সিমাম পাই, ফ্রিকোয়েন্সি কিন্তু ম্যাক্সিমাম পাই, এনার্জি কিন্তু ম্যাক্সিমাম পাই, কারণ কি এগুলা সব ল্যামডার বিপরীত। এবার ল্যামডা যদি আমি ম্যাক্সিমাম পাই তাহলে সেম শর্তে আমার ফ্রিকোয়েন্সি যাবে মিনিমাম, মানে ফ্রিকোয়েন্সি না আমাদের নিউবার যাবে মিনিমাম, ফ্রিকোয়েন্সি যাবে মিনিমাম, এনার্জি যাবে মিনিমাম, মানে একটা ম্যাক্সিমাম বাকি সব মিনিমাম। তাহলে এটা আমরা বুঝছি কিনা? এটা আমরা বুঝছি। তো আমাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে পেঁচিয়ে প্রশ্ন দিবে, যেই প্রশ্নগুলো আমাদের বোঝা লাগবে। সো তুমি যদি এই শর্তগুলো বুঝতে পারো, এবার তুমি ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক খুলে এই রিলেটেড প্রশ্ন সলভ করো, দেখবা সব এই শর্তগুলো মেইনটেইন করেই করতেছে। সো তোমার আর বুঝতে অসুবিধা হবে না। যে কোনো কোশ্চেন আমার কাছে ভার্সিটি ও কোশ্চেন ব্যাংক ল্যাপটপে আছে, এখানে ফিজিক্যাল হার্ড কপিটা নাই। ফিজিক্যাল হার্ড কপিটা হচ্ছে আমি তোমাদের আগের ব্যাচের কয়েকজনকে দিয়ে দিছি। আমি যখন উদ্ভাসে ছিলাম তখন বেশ কিছু কোশ্চেন ব্যাংক নেওয়া ছিল, বাট জুনিয়রদের দিয়ে দিতে দিতে আমার কাছে এখন আর একটাও নাই, বুঝছো। আর এখন হচ্ছে যে উদ্ভাস থেকে দেয়ও না আমাকে, সো যার কারণে আমার কাছে এখন নাই। সো আমি অনলাইন কপিগুলো কালেক্ট করে ওগুলা আপডেটেড ভার্সনগুলো নিয়ে তোমাদের ক্লাসগুলো নিতেছি। বিশেষ করে ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্স যেটা আছে আমার, মানে টোটাল প্রত্যেকটা কোশ্চেন বেসিক একটু রিভিউ করে দিয়ে প্রত্যেকটা কোশ্চেন কি অ্যাপ্রোচে সলিউশন করতে হবে ওইটা যখন আমি ওদেরকে দেখাই, তখন ওখানে কিন্তু চমৎকার ভাবে প্রত্যেকটা কোশ্চেন বুঝাই দিয়ে যায়। সো তোমরা যদি ওই কোর্সে ভর্তি হতে চাও, মাত্র 1299 টাকায় কিন্তু তুমি ওই কোর্সে ভর্তি হতে পারবা। সো আমি মনে করি এটা তোমাদের 1299 টাকা একটা অর্থিত কোর্স। শুধু কেমিস্ট্রি না, আমি ফিজিক্স এবং ম্যাথ দুইটা সাবজেক্টেরই, মানে কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ তিনটা সাবজেক্টেরই কোশ্চেনগুলা ধরে ধরে সলিউশন করে দিই। সো এটা একটা অর্থিত কোর্স। যদি তোমাদের মনে হয় যে প্রয়োজন, তাহলে হচ্ছে যে আমাদের এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে যাওয়া, ওখানে 2-1 ডেমো ক্লাস আপলোড দেয়া আছে, ওই ক্লাসগুলো দেখে কেমন লাগে ক্লাস দেখে নিতে পারো। দেখে যদি মনে হয় যে পছন্দ হয়েছে, আমি বুঝতেছি আমার এটা প্রয়োজনীয়, তাহলে তুমি ভর্তি হতে পারো। আর যদি মনে হয় যে প্রয়োজনীয় না, তাহলে ভর্তি হইলে না। এবার আসো আমরা এখান থেকে 2-1 কোশ্চেন দেখি। ঢাকা ইউনিভার্সিটিতেও কয়েকটা কোশ্চেন আসছে, বিভিন্ন টাইপের কোশ্চেন আসছে, কোশ্চেন দেখি। কোশ্চেনে আমাদের এরকম ডিরেক্ট বলা থাকবে যে যদি বামার সিরিজের, এরকম ডিরেক্ট বলা থাকবে, যদি বামার সিরিজের এরকম বামার সিরিজে ন্যূনতম তরঙ্গ সংখ্যা, বামার সিরিজের ন্যূনতম তরঙ্গ সংখ্যা কত হবে। সো তার মানে আমাদের তরঙ্গ সংখ্যাকে বের করতে হবে ন্যূনতম, মানে কম, মিনিমাম। তরঙ্গ সংখ্যা দেখো তো, তরঙ্গ সংখ্যা, আচ্ছা সংখ্যা কথাটা তুলি নাই, তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বলে নাই, তরঙ্গ সংখ্যা বলছে। সো তার মানে তরঙ্গ সংখ্যা মানে কি? তরঙ্গ সংখ্যা মানে নিউবার। সো নিউবার হবে হচ্ছে ন্যূনতম মানে মিনিমাম। নিউবার মিনিমাম মানে হচ্ছে আমাদের ল্যামডা কি হবে? নিউবার মিনিমাম মানে হচ্ছে আমাদের ল্যামডা হবে ম্যাক্সিমাম। নিউবার মিনিমাম মানে আমাদের ল্যামডা হবে ম্যাক্সিমাম। তাহলে এই জায়গাতে তরঙ্গ সংখ্যা বের করতে হবে, এবং আমাদের বলে দিচ্ছে বামার সিরিজ। বামার সিরিজ মানে কি? লোয়ার অরবিটাল এন এর মান হচ্ছে আমাদের 2, লোয়ার অরবিটাল এন এর মান হচ্ছে আমাদের 2। এবার ল্যামডা আমাদের ম্যাক্সিমাম পাইতে হবে। সো ল্যামডা ম্যাক্সিমাম পাওয়ার শর্ত কি? 1 / ল্যামডা ইকুয়ালস টু RH ইন্টু 1 / NL এর স্কোয়ার মাইনাস 1 / NH এর স্কোয়ার। সো ভালো করে খেয়াল করো, এইটাকে যদি তুমি 0 বানাও, এইটাকে তুমি যদি 0 বানাও, তাহলে এইটা হবে হচ্ছে ম্যাক্সিমাম, এইটা হবে ম্যাক্সিমাম, আর এটা ম্যাক্সিমাম হলে এটা মিনিমাম। তাহলে এইটা 0 মানে কি? এটা ইনফাইনাইট ছিল। এটা 0 মানে কি? NH ভ্যালু ইনফাইনাইট ছিল। তাহলে এইটা যদি 0 করতা, এটা যদি ইনফাইনাইট নিতা, তাহলে এটা হয়তো মিনিমাম। তাহলে মিনিমাম শর্তে এটা ইনফাইনাইট। তাহলে ল্যামডা যদি ম্যাক্সিমাম পেতে হয়, এটা যদি ম্যাক্সিমাম পেতে হয়, তাহলে NH এর ভ্যালু হবে NL + 1। তার মানে এখানে আমাদের যেই NL এর ভ্যালুটা দেয়া আছে, NL এর ভ্যালুটা দেয়া আছে, এই NL এর ভ্যালুর সাথে 2 + 1 এক করে 3 পাচ্ছি। এই 3 বসাইলে আমরা হচ্ছে কি পাবো? ল্যামডা ম্যাক্সিমাম পাবো। আর যখন ল্যামডা ম্যাক্সিমাম পাবো, তখন আমরা তরঙ্গ সংখ্যা মিনিমাম পাবো। সো আমরা এখান থেকে একটু দেখি, আমরা নিউবার মিনিমাম ইকুয়ালস টু 1 / ল্যামডা ম্যাক্সিমাম ইকুয়ালস টু আমরা RH ইন্টু বসাইতে পারি 1/2 এর স্কোয়ার 1/3 এর স্কোয়ার, 1/2 এর স্কোয়ার 1/3 এর স্কোয়ার। সো এইটা আমরা এখন ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলেই পেয়ে যাবো। দেখো আমাদের RH থেকে গেল, RH থেকে যাওয়ার পর বাকি ক্যালকুলেশন আমরা একটু দেখবো। দেখো এই জায়গাতে একটা আসছে হচ্ছে আমাদের 4, আর একটা আসছে 3 × 3 = 9। সো ক্যালকুলেশন করলে দেখো 4 এখান থেকে কাটাকাটি করলে 9 থাকে, এখান থেকে
তোমার 9 কাটাকাটি করলে -4 থাকে। সো ক্যালকুলেশন করলে 5RH ডিভাইডেড বাই 4 নাম 36। সো আমাদের এখানে যে নিউ বার বা তরঙ্গ সংখ্যা মিনিমাম বের করতে বলছিল, তরঙ্গ সংখ্যা মিনিমাম আসবে হচ্ছে 5RH ডিভাইডেড বাই 36, 36 কত আসবে 5RH ডিভাইডেড বাই 36। সো আশা করি এই টাইপের কোশ্চেন আসলে আমরা এটা বুঝতে পারবো। এবার তুমি যখন প্রশ্ন ব্যাংক সলিউশন করতে যাবা, প্রশ্ন ব্যাংক সলিউশন করতে গিয়ে এই জায়গাতে তোমাকে আমি যেই টপিকগুলো শেখাইছি, যে সমস্ত বেসিকগুলো শেখাইছি, এইসব বেসিকে ম্যাক্সিমাম জিনিসপত্র পারবা, কিন্তু তারপরেও এক জায়গায় আটকে যাবা। কোথায় আটকে যাবা? যে জায়গায় আটকে যাবা ওইটা একটু তোমাকে আবার দেখাই দিই। আমাদের অনেক ক্ষেত্রে একটা নতুন কনসেপ্টের প্রয়োজন হয়, সেটা হচ্ছে বামার সিরিজের অততম লাইন। এরকম বলে দিবে যে বামার সিরিজের 3 নাম্বার লাইন, হ্যাঁ এরকম বলবে, তারপরে তরঙ্গ সংখ্যা বের করতে বলবে। সো বামার সিরিজের 3 নাম্বার লাইন, এই কথাটার মানে কি দেখো একটু ভালো করে বুঝবা। বামার সিরিজের তৃতীয় লাইন এরকম বলা থাকবে, তৃতীয় লাইন। সো এই বামার সিরিজের 3 নাম্বার লাইন কথাটার মানে কি? বামার সিরিজের তৃতীয় লাইন কথাটা বলা থাকলে তখন আমরা এনএল এর ভ্যালু কত ধরবো, এনএইচ এর ভ্যালু কত ধরবো দিয়ে তরঙ্গ বের করব, এইগুলা দিয়ে আমরা কনফিউজড হয়ে যাই। সো আমরা একটু বোঝার চেষ্টা করি। আমাদের কাছে ধরো এটা একটা হাইড্রোজেন দেয়া আছে, হাইড্রোজেনের এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এইটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এরপরে এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ, এরপর এটা হচ্ছে চতুর্থ কক্ষপথ, এরপরে এটা হচ্ছে পঞ্চম কক্ষপথ। এবার ভালো করে খেয়াল করবা, আমরা তো সিরিজগুলো সম্পর্কে জানি। প্রথম কক্ষপথ হলে এটা হচ্ছে বামার সিরিজ, দ্বিতীয় কক্ষপথ হলে প্রথম কক্ষপথ হলে এটা হচ্ছে লাইম্যান সিরিজ, তৃতীয় কক্ষপথ বামার সিরিজ, তৃতীয় কক্ষপথ প্যাশ্চেন, লাইম্যান বামার প্যাশ্চেন, চতুর্থ কক্ষপথ এটা হচ্ছে ব্র্যাকেট, আর পঞ্চম কক্ষপথ এটা হচ্ছে ফোন। সো লাইম্যান বামার প্যাশ্চেন ব্র্যাকেট ফোন। এবার ব্যাপার হচ্ছে আমাদের বলছে কি বামার সিরিজ, বামার সিরিজ মানে কি আমাদের এই জায়গাতে দাঁড়াতে হবে। এই জায়গাতে দাঁড়ানোর পরে এবার আমরা বলছে বামার সিরিজের তৃতীয় লাইন, মানে সিরিজের পরে একটা করে লাইন কাউন্ট করতে হবে। সো এইটা হচ্ছে বামার সিরিজের প্রথম লাইন, এটা হচ্ছে দ্বিতীয় লাইন, এটা হচ্ছে তৃতীয় লাইন। এখন দেখো তো আমরা যখন বামার সিরিজের তৃতীয় লাইনে গেছি তখন আমরা আসলে সিরিজের এনএইচ এ কততে গেছি, এনএইচ ইকুয়ালস তখন আমরা 5 নাম্বার অরবিটালে চলে গেছি। যখন আমরা তৃতীয় লাইনে গেছি তখন অরবিটাল কিন্তু 5। তার মানে খেয়াল করে দেখবা যে এই জায়গাতে বামার সিরিজের যে বেসমেন্ট ছিল, বেসমেন্ট কত, এনএল এর ভ্যালু ছিল 2, এনএল এর ভ্যালু 2, সেই 2 এর সাথে আমাদের লাইন সংখ্যা যোগ করে আমরা 5 পাইছি। ভালো করে খেয়াল করবা, 2 এর সাথে আমরা লাইন সংখ্যা যোগ করে 5 পাইছি। তার মানে আমাদের লোয়ার অরবিটাল এনএল তার সাথে কততম লাইন সেটাকে যদি আমরা এক্স ধরি, এইটা যোগ করার পর আমরা এনএইচ পাই। অর্থাৎ সবসময় আমাদের এনএইচ এর ভ্যালু এনএল প্লাস এক্স এটা সমন্বয়ে গঠিত হয়। অর্থাৎ বামার সিরিজ বলো, লাইম্যান সিরিজ বলো বা কোনো সিরিজের বলো, কোন একটা নির্দিষ্ট লাইন বলা থাকলে হায়ার অরবিটাল হবে হচ্ছে লোয়ার অরবিটাল এবং কততম লাইন সেটা। তার মানে এখান থেকে আমরা এনএল এবং এনএইচ এর ভ্যালু বের করতে পারবো। আর এনএল আর এনএইচ এর ভ্যালু বের করতে পারলে তখন সেটা আমরা 1/λ ইকুয়ালস টু RH ইন্টু 1/NL এর স্কোয়ার মাইনাস 1/NH এর স্কোয়ার এই জায়গাতে বসায় অনায়াসে সলিউশন করে ফেলতে পারবো। তো আশা করি আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারছি। এবারটা দেখো, আমাদের যদি এরকম বলে যে তোমার লোয়ার অরবিটাল এত আর হায়ার অরবিটাল এত, কততম লাইন, লাইন সংখ্যা বের করতে হবে, তখন এক্স ইকুয়ালস টু আমরা কিন্তু হায়ার অরবিটাল থেকে সিম্পলি লোয়ার অরবিটাল বাদ দিলেই লাইন পেয়ে যাব, কততম লাইন সেটা পেয়ে যাব। সো এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ ট্রিক। তুমি এখনই ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলিউশন করা শুরু করো, ওখানে যেই দেখবা বেশ কয়েকটা প্রশ্ন যেটা তুমি বুঝবা না, যেই জায়গাতে তোমার এই লাইন কথাটা বা লাইন কনসেপ্টটা লাগবে। ঠিক আছে, সো আমরা ল্যামডা মিনিমাম কনসেপ্ট বুঝলাম, ম্যাক্সিমাম কনসেপ্ট বুঝলাম, নর্মাল কনসেপ্ট বুঝলাম, লাইনের কনসেপ্ট বুঝলাম। সো আমরা বামার রিডবার্গ ইকুয়েশনে যেটা যেটা আছে সেটাকে আমরা একদম চিবিয়ে খেয়ে ফেললাম। এরপরে আমাদের একটা খুব চমৎকার জিনিস শেখা লাগবে, যেটা হচ্ছে আমাদের এমসিকিউ ট্রিক। আমাদের খুবই আসে, হ্যাঁ খুবই আসে। তোমার কি কি আসে দেখো, আমাদের কয়েকটা জিনিসপত্র খুব আসে, ওইটা আমরা একটু দেখবো। ওকে, কি আসে দেখো, আমার কাছে তোমাদের হচ্ছে একটা প্রিপারেশন বুক আছে, অনেক পুরানো প্রিপারেশন বুক। সো পুরানো প্রিপারেশন বুক, এবং তুমি যদি মেইন বই খোলো মেইন বইতেও পাবা।
এই জায়গাতে দেখবা যে তড়িৎ চৌম্বকীয় বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্য এটার একটা রেঞ্জ দেয়া আছে। বর্ণালীগুলো কি কি আছে? প্রথমে আছে দেখো রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, তারপরে ইনফ্রারেড রে, দৃশ্যমান, ইউভি, এক্স রে, গামা, এবং পাশে তোমার দেখবা যে তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ দেয়া আছে। সো এই যে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এবং তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ এটা মুখস্থ করা বাধ্যতামূলক। তুমি করবা, চেষ্টা করবা, এবং আমি তোমাকে যখন বলবো তুমি এটা মুখস্থ করবা বাধ্যতামূলক, তখন ট্রাই করবা তুমি, কিন্তু দেখবা তারপরে তোমার এটা মুখস্থ হইতেছে না। আমারও হয় না ভাই, আমারও মনে থাকে না, আমার এখন জিজ্ঞেস করলে আমি তোমাকে বলতে পারবো না। কিন্তু এই শখটার উপর ডিপেন্ড করে যেই কয়টা এমসিকিউ আসে, পার্টিকুলারলি ওই কয়টা এমসিকিউই আসে, আমি ওই কয়টা কিন্তু বলতে পারবো। ওই কয়টা কি? ওই কয়টা যখন তুমি কোশ্চেন ব্যাংক সলিউশন করতে যাবা তখন দেখবা ঘুরে ফিরে ওই কোশ্চেন গুলাই আসতেছে। সো তখন ওই কোশ্চেন গুলা প্র্যাকটিস করে করে তোমাকে কি করতে হবে? তোমাকে ওই প্রশ্নগুলোর রেঞ্জ মনে রাখতে হবে। এখন রেঞ্জ মনে রাখা একটা মুখস্থ ইনফরমেশন, কিন্তু এই যে ছকটা আছে এই ছকটার উপর ডিপেন্ড করে কিছু ডিসিশন নেওয়া লাগে, অ্যানালিটিক্যাল ডিসিশন নেওয়া লাগে। সেই অ্যানালিটিক্যাল ডিসিশন টাইপের যে যদি এমসিকিউ আসে তখন আমরা কি করব? ওই অ্যানালিটিক্যাল ডিসিশন টাইপের এমসিকিউ গুলা কিভাবে সলিউশন করতে হবে তার কয়েকটা ট্রিক চল আমরা দেখে নিই। আমাদের এই ছকটা মনে রাখার অনেকে অনেক রকম ট্রিক বলে, ঠিক আছে? অনেক রকম ট্রিক দিয়ে মনে রাখে। উদ্ভাসেও বেশ কিছু, উদ্ভাসের বইতেও বেশ কিছু ট্রিক লেখা আছে, সেই সমস্ত ট্রিক ব্যবহার করে মনে রাখতে পারো। বাট আমার জন্য সবচেয়ে বেশি মানে মনে থাকে এবং কার্যকরী হচ্ছে নিমোনিক ব্যবহার করে। সো নিমোনিক মানে কি? দেখো, আমি ইংলিশ নিমোনিক সবচেয়ে বেশি ব্যবহার করি বিভিন্ন জিনিসপত্র মনে রাখার জন্য, পরীক্ষার আগে মনে রাখার জন্য, পরীক্ষার হলে এক্সিকিউশনের জন্য। সো এই তোমার হচ্ছে নিমোনিকটা আমি একটু দেখি। দেখো, আমি এইভাবে মনে রাখি RMIR, VUV, তারপরে এক্স গামা, এইটা হচ্ছে নিমোনিক। নিমোনিক মানে কি? দেখো এইভাবে এই অক্ষরগুলো আমার মনে থাকে। আমার এমনিতে মনে থাকবে না যে রেডিও, মাইক্রোওয়েভ, অমুক তমুক হ্যান ত্যান, এগুলো মনে থাকবে না, কিন্তু এই নিমোনিকটা আমার মনে থাকবে। সো তুমি তোমার মতো করে অ্যাডজাস্ট করবা। সো আমার এটা মনে থাকবে। এবার দেখো RMIR মানে কি? দেখো আর তে হচ্ছে রেডিও ওয়েভ, এম তে হচ্ছে মাইক্রোওয়েভ, ঠিক আছে? এম তে কি? মাইক্রোওয়েভ। IR তে হচ্ছে ইনফ্রারেড, আচ্ছা। ভি তে হচ্ছে ভিজিবল, ইউভি তে হচ্ছে আলট্রাভায়োলেট, ঠিক আছে? আলট্রাভায়োলেট, এগুলো তোমরা জানো। এক্স তে হচ্ছে এক্স রে, আর গামাতে হচ্ছে গামা রে। হ্যাঁ, গামাতে হচ্ছে গামা রে। সো এগুলো আমরা ভালো করে দেখলাম। এবারটা একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে রেঞ্জ যেটা দেখলাম এটার উপরে যে থাকবে তার ল্যামডা ম্যাক্সিমাম, উপরে যে থাকবে তার ল্যামডা ম্যাক্সিমাম, আর নিচে যে থাকবে তার ল্যামডা মিনিমাম। উপরে যে থাকবে তার ল্যামডা ম্যাক্সিমাম, আর নিচে যে থাকবে তার ল্যামডা মিনিমাম। সো ল্যামডা ম্যাক্সিমাম আর ল্যামডা মিনিমাম তুমি যদি জানো তাহলে তুমি বাকি সবকিছু কিন্তু বের করতে পারবা। কেন? কারণ ল্যামডার সাথে তুমি দেখেছিলে, আমি প্রথমেই বলছিলাম, ল্যামডার সাথে এনার্জি সম্পর্ক ব্যস্তানুপাতিক, ফ্রিকোয়েন্সি সম্পর্ক ব্যস্তানুপাতিক, নিউ বারের সম্পর্ক ব্যস্তানুপাতিক। অর্থাৎ ল্যামডা যদি ম্যাক্স হয় এটা হবে মিন, এটা হবে মিন, এটা হবে মিন। ল্যামডা যদি মিন হয় এটা হবে ম্যাক্স, এটা হবে ম্যাক্স, এটা হবে ম্যাক্স। সো একদম ল্যামডার সাথে এগুলো সব ইনভার্সলি প্রপোর্শনাল। এবারটা তোমাকে যে কোনো একটা কোশ্চেন যদি দেয় যে নিচের কোনটির তরঙ্গ সংখ্যা সবচেয়ে বেশি, নিচের কোনটি তরঙ্গ সংখ্যা সবচেয়ে বেশি? সো দেখো আমাদের অপশন এ তে দিয়ে দিছে উত্তর এটা এরকম যে নিচের কোনটি তরঙ্গ সংখ্যা ম্যাক্সিমাম। সো তরঙ্গ সংখ্যা ম্যাক্সিমাম চাইছে। অপশন এ তে দিছে হচ্ছে রেডিও ওয়েভ, ঠিক আছে? অপশন এ তে দিছে রেডিও ওয়েভ, অপশন বি তে দিছে হচ্ছে এক্স রে, অপশন সি তে দিছে হচ্ছে গামা রে, ঠিক আছে? আর অপশন ডি তে দিছে হচ্ছে ভিজিবল। এখন তুমি ডিসিশন কিভাবে নিবা? সব তো এলোমেলো হয়ে আছে। এবার তোমার ডিসিশন নেওয়ার জন্য ঠিক ব্রেন স্ট্রম করা লাগবে। ব্রেন স্ট্রম কিভাবে? দেখো, যদি আমাদের তরঙ্গ সংখ্যা ম্যাক্সিমাম চাই তার মানে ল্যামডা হবে কি? ল্যামডা হবে মিনিমাম। এখন আমাদের ল্যামডা মিনিমাম এই চারটার ভিতরে কোনটার সেটা খুঁজে বের করতে হবে। এই চারটা এখন আমরা দাগাবো। দেখো, আর্থে রেডিও ওয়েভ, দাগালাম রেডিও ওয়েভ। এক্স রে, দাগালাম এক্স রে। তারপরে গামা রে, দাগালাম গামা রে। তারপর ভিজিবল, দাগালাম ভিজিবল। তাহলে দেখো তো এই চারটার ভিতরে এইটা কোনটার তরঙ্গ সংখ্যা মিনিমাম? দেখো, গামারের তরঙ্গ সংখ্যা মিনিমাম। সো গামার যেহেতু তরঙ্গ সংখ্যা মিনিমাম, বুঝবা, গামার যেহেতু তরঙ্গ সংখ্যা মিনিমাম, তাহলে গামার যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য মিনিমাম, তাহলে গামার তরঙ্গ সংখ্যা হবে ম্যাক্সিমাম। গামার যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য মিনিমাম, গামার তরঙ্গ সংখ্যা হবে ম্যাক্সিমাম। তার মানে এই জায়গাতে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে গামারে, ঠিক আছে? তাহলে কি করলাম? আবার আমি ট্রিকটা বলি। আমাদের কি করতে হবে? এইটার সাথে ল্যামডা সম্পর্ক দেখতে হবে। সো গামা ম্যাক্সিমাম চাইছে, তার মানে ল্যামডা হবে মিনিমাম।
যদি আমাদের এখানে ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম চাইতো তাহলে ল্যামডা হইতো মিনিমাম, যদি আমাদের এনার্জি ম্যাক্সিমাম চাইতো তাহলে ল্যামডা হইতো মিনিমাম। এবারটা আমরা এই শকটা দেখবো, দেখার পরে উপরে ম্যাক্সিমাম নিচে মিনিমাম যেই চারটা আছে সেই চারটা এখানকার অপশনে দাগাবো, আর ভি এক্স আর গামা চারটা অপশনে দাগাইছি। তাহলে এখানে যেহেতু আমাদের ল্যামডা মিনিমাম বের করতে বলছে, দেখবো এই চারটার ভিতরে সবচেয়ে নিচে যে আছে সে মিনিমাম, তাহলে সবচেয়ে নিচে আছে কে? গামা। এখন যদি আমাদের অপশনে গামা না থাকতো, অপশনে যদি গামা না থাকতো, আমাদের অপশনে গামার জায়গায় আইআর দিয়ে দিত, আইআর, তখন কি হইতো ভাইয়া? তখন দেখো এই আইআর কে আমরা দাগাইতাম। এখন এই চারটার ভিতরে সবচেয়ে নিচে কে? এই চারটার ভিতরে সবচেয়ে নিচে দেখো এক্স রে, তখন আমাদের কারেক্ট অ্যান্সার হইতো কি? এক্স রে। তখন কি হইতো? কারেক্ট অ্যান্সার এক্স রে। এইভাবে আমাদের এই সাতটার ভিতরে ফ্ল্যাকচুয়েট করে ডিসিশন নিতে হয়, ফ্ল্যাকচুয়েট করে ডিসিশন নিতে হয়। সো আশা করি তোমরা হচ্ছে যে এই টোটাল টপিকটা ক্লিয়ারলি বুঝতে পারছো, আশা করি টপিকটা ক্লিয়ারলি বুঝতে পারছো। যারা ক্লাসের এই পর্যন্ত চলে আসছো, ক্লাসটি যাদের ভালো লাগছে, মনে হচ্ছে যে ভাইয়া ভালো বোঝাচ্ছে বা ভাইয়ার এখান থেকে জিনিসপত্রগুলো ক্লিয়ার হচ্ছি, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি একটু পানি খেয়ে নিই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা এত দূর পর্যন্ত আসছো, আমার সাথে ক্লাস করতেছো, এবং তোমরা এই যুগে এসে হোয়াইট বোর্ডের ক্লাস পছন্দ করতেছো। ফিজিক্যাল ক্লাস তোমরা হোয়াইট বোর্ডে করো আমি জানি, কিন্তু অনেক টিচারই হচ্ছে হোয়াইট বোর্ডে পড়ায় না, বিশেষ করে অনলাইন টিচার কেউই পড়ায় না। সো এই জায়গা নিয়ে আমি আসলেই দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে তোমাদের আবার হোয়াইট বোর্ডে পড়ানো শুরু করবো কিনা। সো মনে হইলো আসলে যা আছে সেটাই কাজে লাগানো উচিত, পড়ানো উচিত, নিজের টিচিং স্কিল যেটুকু ডেভেলপ হয়ে আছে সেটাকে আরো বাড়ানো উচিত। বাড়ানোর জন্য ক্লাস নিতে থাকতে হবে, বন্ধ করা যাবে না। এই জন্য ক্লাস নেওয়া শুরু করে দিলাম। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করো যাতে তোমাদেরকে এখন টানা কন্টিনিউয়াস প্রতিনিয়ত ক্লাস দিতে পারি। কেমন? টানা কন্টিনিউয়াস প্রতিনিয়ত ক্লাস দিতে পারি। ভাইয়ার জন্য অসংখ্য দোয়া করবা। আর ক্লাসগুলো যদি তোমার ভালো লেগে থাকে, তোমাদের যে সমস্ত টেলিগ্রাম গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, ওগুলাতে ভাইয়ার এই ক্লাসের লিঙ্ক শেয়ার করবা। কেমন? তাহলেই ভাইয়া হচ্ছে আরো বেশি আগ্রহী হবে তোমাদেরকে ক্লাস নেওয়ার জন্য, আরো চমৎকার চমৎকার ক্লাস দেওয়ার জন্য আগ্রহী হবে। ইনশাল্লাহ একসাথে আমরা একটা চমৎকার জার্নি পেতে চলেছি। সো আমরা দুইটা টাইপ একদম ডিটেল কভার করছি, দুইটা টাইপের আমরা একদম ডিটেল কভার করছি। এরপরে আমরা পরবর্তী টাইপে যাব। সো পরবর্তী টাইপ আমি লিখে রাখছি, তোমার হচ্ছে অরবিট, অরবিটাল, কোয়ান্টাম সংখ্যা, এই রিলেটেড টাইপ। তার আগে একটা ছোট্ট টাইপ কভার করি। হ্যাঁ, অরবিট, অরবিটাল, কোয়ান্টাম সংখ্যার আগে একটা ছোট্ট টাইপ কভার করি, যেইটার ট্রিক তুমি জানলে একটা দুইটা এমসিকিউ তুমি কোনো না কোনো ইউনিভার্সিটিতে পাবাই। সো এই ট্রিকটা একটু ভালো করে দেখে নাও। দেখো টাইপ 4-এ, টাইপ 3-তে আমরা দেখবো হচ্ছে আইসো সম্পর্কিত যে সমস্ত জিনিসপত্রগুলো আছে। আইসো সম্পর্কিত কি কি আছে? আইসো সম্পর্কিত আমাদের জিনিসপত্র আছে হচ্ছে প্রথমে আইসোটোপ, তারপর হচ্ছে আইসোটোন, তাই না? আইসোটোন, তারপরে আছে হচ্ছে আইসোবার, আইসোবার। এরপরে আরেকটা আছে, সেটা হচ্ছে আইসো ইলেকট্রন। হ্যাঁ, আরেকটা কি? আরেকটা হচ্ছে আইসো ইলেকট্রন। আমাদের কাছে এই কয়েকটা জিনিসপত্র আছে। এবার এই জায়গাতে আমাদের মনে রাখতে হবে আইসো মানে হচ্ছে সমান। আইসো, আইসো কথাটার অর্থ হচ্ছে কি? আইসো কথাটার অর্থ হচ্ছে সমান, অর্থাৎ সমান হবে। সো কি সমান হবে? দেখো আইসোটোপের শেষে প আছে, পতে হচ্ছে প্রোটন। সো যখন আমাদের প্রোটন সংখ্যা সমান তখন হচ্ছে আইসোটোপ, প্রোটন সংখ্যা সমান, অর্থাৎ দুইটা আলাদা আলাদা পরমাণুর যদি প্রোটন সংখ্যা সমান হয় তখন সেটা আইসোটোপ। যেমন ধরো আমরা প্রোটন সংখ্যা সমান দেখেই বুঝতে পারবো প্রোটন সংখ্যা সমান। যেমন দেখো হাইড্রোজেন 1-1, হাইড্রোজেন 1-2, হাইড্রোজেন 1-3, এইটাতে প্রত্যেকটাতে প্রোটন সংখ্যা সমান। সো তারা একটা আরেকটার আইসোটোপ। যেমন ধরো ক্লোরিন 17-35, ক্লোরিন 17, দেখা যাচ্ছে যে 17-37, প্রত্যেকটাতে আমাদের কি প্রোটন সংখ্যা সমান, মানে পারমাণবিক সংখ্যা সমান। তাহলে এইটা দেখে আমরা বুঝতে পারতেছি যে এই দুইটা পরস্পরের আইসোটপ, এইটা পরস্পরের আইসোটপ। অর্থাৎ যেখানে আমাদের প্রোটন সংখ্যা সমান হবে তারা কিন্তু পরস্পরের আইসোটপ। এবার দেখো আইসোটোন, আইসোটোনের ক্ষেত্রে আমাদের কি হয়? নিউট্রন সংখ্যা সমান হয়, নিউট্রন সংখ্যা সমান হয়। এটা কি? নিউট্রন সংখ্যা সমান। ওকে, এবার আইসোবারের ক্ষেত্রে শেষে র দেখে বোঝা যায় এখানে ভর সংখ্যা সমান,
ভর সংখ্যা সমান। ওকে, এবারটা মজার ব্যাপার হচ্ছে, একটু সিম্পলি চিন্তা করো, এই জায়গাতে আমি যে ক্লোরিন 1735 লিখলাম, এই ক্লোরিন 17টা হচ্ছে প্রোটন, 17টা হচ্ছে প্রোটন আর 35টা হচ্ছে ভর। সো আমরা এই জায়গাতে প্রোটন এবং ভরকে সরাসরি দেখতে পাই, আমাদের আলাদা করে নির্ণয় করা লাগে না। সো কোথাও যদি আমরা 17-17 মিল দেখি তাহলে বুঝতে পারবো এখানে প্রোটন সংখ্যা সমান, মানে আইসোটপ। কোথাও যদি আমরা 35-35 মিল দেখি তাহলে বুঝতে পারবো যে এখানে ভর সংখ্যা সমান, তার মানে আইসোটপ। ঠিক আছে, যেমন ধরো তোমার হচ্ছে সিম্পল একটা উদাহরণ, একটা যে কোনো উদাহরণ, আমার এক্সাক্ট হচ্ছে আইসোটনের বেসিক উদাহরণগুলা আমি এটা ভুলে যাই বারবার। সো এক্সাক্ট তোমার হচ্ছে যে ভালো উদাহরণ দেওয়ার জন্য আমি একটু জাস্ট দেখি, হ্যাঁ দেখে নিই। যেমন ধরো এই জায়গাতেই আছে, হ্যাঁ পাইছি কপার, তোমার হচ্ছে কপার 29-64 আর একটা হচ্ছে জিঙ্ক 30-64। সো এই জায়গাতে যদি একটু তুমি কম্পেয়ার করো, সো এই জায়গাতে 17-17 মিল দেখে তুমি বুঝতে পারলা 17-34 17-37 17-35 17-37, সো প্রোটন সংখ্যা সমান। এখানে দেখো আবার প্রোটন ডিফারেন্ট কিন্তু ভর সরাসরি দেখা যাচ্ছে, ভর সরাসরি দেখা যাচ্ছে যে ভর সংখ্যা সমান। সো ভর সংখ্যা সমান দেখে আমরা বলে ফেলতে পারতেছি এটা কি, এটা হচ্ছে আইসোবার, এটা কি, এটা আইসোবার। বাট যখনই আমরা আইসোটোন দেখব তখন আমাদের নিউট্রন সংখ্যা সমান। কি বলতো, নিউট্রন সংখ্যা সমান। এই যে নিউট্রন সংখ্যা কিন্তু দেখা যায় না, এটা কিন্তু দেখা যায় না। সো দেখা যায় না, এটা কি করতে হবে, এইটা আমাদের নির্ণয় করতে হবে। সো যেহেতু নিউট্রন সংখ্যা দেখা যায় না, আমাদের নির্ণয় করে তারপরে বের করতে হয়। যেমন ধরো অক্সিজেন 8-18, তারপরে দেখো নিয়ন 10-20, এইটাতে কোনো মিল আছে দেখো তো। এখানে দেখো প্রোটন সংখ্যারও কোনো মিল নাই, ভর সংখ্যারও কোনো মিল নাই, সো কোনো কিছুর মিল নাই। তাহলে এখানে আমরা কিভাবে বের করব? এই জায়গায় বের করতে গেলে আমাদের দেখো নিউট্রন সংখ্যা বের করতে গেলে আমাদের ভর থেকে প্রোটন বাদ দিতে হবে। সো 18 থেকে 8 বাদ দিলে আমরা 10 পাবো। পরেরটাই দেখো আমাদের নিউট্রন সংখ্যা বের করতে গেলে 20 থেকে আমাদের 10 বাদ দিতে হবে, 20 থেকে 10 বাদ দিলে আমরা 10 পাবো। সো আমরা যদি কখনো এরকম একটা থেকে আরেকটা বাদ দেওয়ার পরে মিল পাই তখনই সেটা হচ্ছে আমাদের আইসোটোন, মানে নিউট্রন সংখ্যা বাদ দেওয়ার পরে খুঁজে পাওয়া যায়। নিউট্রন সংখ্যা কি হয়, বাদ দেওয়ার পরে খুঁজে পাওয়া যায়। তাহলে আমরা এখানে একটা ট্রিক শিখলাম, প্রোটন সংখ্যা সরাসরি নিচেরটা দেখে বোঝা যায়, ভর সংখ্যা সরাসরি উপরেরটা দেখে বোঝা যায়, কিন্তু যদি আমাদের নিউট্রন সংখ্যা খুঁজে বের করতে হয় তাহলে দুইটা বাদ দেওয়ার পরে তারপরে বোঝা যায়। সো আমরা বাদ দিয়ে তারপরে বুঝতে পারবো যেটাকে এখানে আমাদের নিউট্রন সংখ্যা সমান, এখানে আমাদের কি নিউট্রন সংখ্যা সমান। সো এই ধরনের যৌগ যখন আমাদের দিবে যে নিচের কোনটি আইসোটোন, এটাই বেশি দেয়, সো তখন তোমাকে কি করতে হবে, একটা থেকে একটা বাদ দিতে হবে, একটা থেকে একটা বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর যেখানে মিল পাবা ওই দুইটা জিনিস হচ্ছে পরস্পরের আইসোটোন। ঠিক আছে, এবার দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আইসো ইলেকট্রন। মানে যে সমস্ত যৌগগুলোতে ইলেকট্রন সংখ্যা সমান তাদেরকে আমরা আইসো ইলেকট্রন বলতে পারি, আইসো ইলেকট্রন। যেমন দেখো কয়েকটা উদাহরণ দিলেই তুমি বুঝতে পারবা। সাপোজ ধরো যে নাইট্রোজেন 3-, অক্সিজেন 2-, তারপরে ফ্লোরিন মাইনাস, তারপরে নিয়ন, তারপরে ম্যাগনেসিয়াম 2+, সোডিয়াম প্লাস, অ্যালুমিনিয়াম 3+। এগুলার ভিতরে একটা মিল আছে, সামহাও কোথাও একটা মিল আছে। বাকি দেখো সবাই দেখতে আলাদা আলাদা, কিন্তু কোথাও একটা মিল আছে। মিলটা কোথায়? মিলটা হচ্ছে এই নাইট্রোজেন 3টা ইলেকট্রন গ্রহণ করছে, আগে 7টা ইলেকট্রন ছিল, টোটাল মিলে এখন 10টা ইলেকট্রন। অক্সিজেনের আগে 8টা ইলেকট্রন ছিল, 2টা গ্রহণ করছে, টোটাল মিলে এখন 10টা ইলেকট্রন। ফ্লোরিনের আগে 9টা ইলেকট্রন ছিল, পরে একটা গ্রহণ করছে, টোটাল মিলে 10টা। নিয়নের 10টা, ম্যাগনেসিয়ামের 10টা, সোডিয়ামের 10টা, অ্যালুমিনিয়ামের 10টা। সো ভালো করে খেয়াল করলে দেখো প্রত্যেকটার এখন 10টা করে ইলেকট্রন, 10টা করে ইলেকট্রন থাকলে তাহলে এদের সবার ইলেকট্রন সংখ্যা যেহেতু সমান, এদেরকে আমরা বলতে পারি আইসো ইলেকট্রন। এদেরকে আমরা কি বলতে পারি? এদেরকে আমরা বলতে পারি হচ্ছে আইসো ইলেকট্রন। সো আশা করি আইসো ইলেকট্রন ব্যাপারটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে হোয়াট ইজ আইসো ইলেকট্রন।
হোয়াট ইজ আইসো ইলেকট্রন। সো এটা আমাদের ক্লিয়ার হয়েছে, তাই না? আচ্ছা, সেরা। সো আমরা একটা চমৎকার লেকচারে চলে আসছি। আমরা আইসোটপ, আইসোবার, আইসো ইলেকট্রন এগুলা বুঝতে পারলাম। আচ্ছা, আরেকটা ছোট্ট টপিক পড়িয়ে ফেলি। বামার রিডবার্গ ইকুয়েশনে আমরা বাদ গেছি। বামার রিডবার্গ ইকুয়েশনে একটা ছোট্ট জিনিস আসে, সেটা হচ্ছে তোমার বর্ণালীতে রেখা সংখ্যা নির্ণয়। এটা আসে, এটা একটু দেখাই ফেলি। এটা হচ্ছে টাইপ 4 এর ভিতরে, ধরে নাও টাইপ 4। সো টাইপ 4 এ বর্ণালীতে রেখা সংখ্যা নির্ণয়। হেডিং দিবা বর্ণালীতে রেখা সংখ্যা। আমার হাতে লেখা কিন্তু অনেক ভালো, বাট কেন জানি এই বোর্ডে আজকে একটু হাতে লেখা খারাপ হইতেছে। সো বর্ণালীতে রেখা সংখ্যা নির্ণয়, n ইকুয়ালস টু, আমাদের ফর্মুলা হচ্ছে nl মাইনাস nh ইন্টু nl মাইনাস nh প্লাস 1 ডিভাইডেড বাই 2। এইটা হচ্ছে আমাদের বর্ণালীতে রেখা সংখ্যা নির্ণয়ের ফর্মুলা। সো যদি কোথাও হায়ার অরবিটাল থেকে লোয়ার অরবিটাল ইলেকট্রন নামে, ধরো পঞ্চম অরবিটাল থেকে দ্বিতীয় অরবিটাল ইলেকট্রন নামলো, ষষ্ঠ অরবিটাল থেকে তৃতীয় অরবিটাল ইলেকট্রন নামলো, চতুর্থ অরবিটাল থেকে সেকেন্ড অরবিটাল ইলেকট্রন নামলো, তাহলে কি ঘটবে? এক একটা রেখার বর্ণালীতে রেখা সংখ্যা পাবা, বা স্পেকট্রাতে কতগুলো লাইন সেটা খুঁজে পাবা। তো সেই রেখা সংখ্যা তুমি দেখো প্রথমটার ক্ষেত্রে বের করবো যখন, তখন 5 থেকে 2-তে, মানে আচ্ছা এই জায়গাতে NH মাইনাস NL উল্টা লিখছি, NH মাইনাস NL। হ্যাঁ, সো দেখো NH মাইনাস NL মানে 5 মাইনাস 2-তে নাম ছিল, তাহলে 2 ইন্টু 5 মাইনাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2। সো ক্যালকুলেশন করলে দেখবো এই জায়গায় 3 আসছে, পরেরটাই 4 আসছে, ডিভাইডেড বাই 2। সেটা এটা 2 কেটে যায়, কাটলে 3 দুগুণে 6 আসে। সো প্রথমটাতে দেখো আমাদের বর্ণালীতে রেখা সংখ্যা কত আসছে? 6। দেখো পরবর্তীতে আমরা যদি দ্বিতীয়টার জন্য বের করতে চাই, এখানে আমাদের 6 থেকে 3-তে নামছে। সো 6 মাইনাস 3 ইন্টু 6 মাইনাস 3 প্লাস 1 ডিভাইডেড বাই 2। সো প্রথমে আমাদের রেখা আসছে কত? 3। এই জায়গাতে কত? 6 থেকে 3 বাদ দিলে 3, আর এখানে রেখা আসছে 4 ডিভাইডেড বাই 2, কাটাকাটি করলে 2 থাকে। দেখো আবারও রেখার সংখ্যা কত? 6টা। সো বুঝতে পারছি। এবার যদি 4 থেকে 2-তে নামে, সো 4 থেকে 2-তে নামলেও সামথিং কিছু একটা আসবে, এটা তোমরা ক্যালকুলেট করো। বিভিন্নটাতে বর্ণালীতে রেখা সংখ্যা নির্ণয় করা, এই যে টাইপটা, এটা কিন্তু আমাদের হচ্ছে যে এমসিকিউতে চলে আসে। সো আমরা আশা করি পারবো, তাই না? ওকে, সো এই টপিকটা আমরা বের করলাম। আমরা হচ্ছে আইসোটোন, আইসোবার, আইসোটপ এটা দেখলাম। এবার আসো আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টাইপ, সেটা হচ্ছে অরবিট, অরবিটাল এবং কোয়ান্টাম সংখ্যা। এইটা সম্পর্কিত জিনিসপত্র একটু ডিটেলে দেখব। অরবিট, অরবিটাল এবং কোয়ান্টাম সংখ্যা এটা সম্পর্কিত জিনিসপত্র একটু ডিটেলে দেখার চেষ্টা করব। সো চলো আমরা পরবর্তী অংশে যাই। আমাদের টাইপ 5-এ অরবিট, অরবিটাল এবং কোয়ান্টাম সংখ্যা। প্রথমত আমাদের অরবিট এবং অরবিটালের ভিতরে পার্থক্য বুঝতে হবে। সো আমরা একটু অরবিট এবং অরবিটালের ভিতরে পার্থক্য বুঝবো। টাইপ 5-এ আছি আমরা এখন। সো আসো আমরা একটু অরবিটের কথা চিন্তা করি। অরবিট আর আরেকটা আছে হচ্ছে অরবিটাল। দুইটাকে আমরা প্রচুর পরিমাণে গুলাই ফেলি, বাট গোলানো যাবে না। তোমার বাসার সামনে একটা রাস্তা আছে, যে রাস্তা দিয়ে তুমি যাতায়াত করো, তাই না? তোমার বাসার সামনে যে রাস্তাটা আছে, এইটা ধরে নাও সেই রাস্তা। সো এই রাস্তা দিয়ে তুমি যাতায়াত করো। হ্যাঁ, এই রাস্তা দিয়ে তুমি কি করো? যাতায়াত করো। এই রাস্তা দিয়ে তুমি যাতায়াত করো। সো এই রাস্তা দিয়ে তুমি যাতায়াত করো, এই রাস্তাকে বলবো হচ্ছে আমরা অরবিট। টোটাল রাস্তাকে বলবো হচ্ছে আমরা অরবিট। টোটাল রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা যাতায়াত করব, সেই টোটাল রাস্তাকে বলবো আমরা অরবিট। কিন্তু সিম্পলি চিন্তা করো, যখন রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি, আমরা বাইসাইকেল নিয়ে যাই, বা গাড়ি নিয়ে যাই, বা বাস নিয়ে যাই, বা আমরা হেঁটে যাই। সো তুমি যদি হেঁটে যাও, তাহলে তুমি যাওয়ার সময় ডান সাইড দিয়ে হেঁটে যাবা, আসার সময় বাম সাইড দিয়ে হেঁটে আসবা, বা যাওয়ার সময় বাম সাইড দিয়ে যাবা, আসার সময় ডান সাইড দিয়ে আসবা। তাহলে তুমি যদি শুধুমাত্র হাঁটার কথা চিন্তা করো, তুমি কি রাস্তার মাঝখান দিয়ে কখনো হেঁটে যাও? তুমি এত পাগল না, অ্যাক্সিডেন্ট করবে। সো তুমি সবসময় এক কর্নার দিয়ে হেঁটে যাও। তাহলে তুমি বলো তো, রাস্তার টোটাল এরিয়া কি তুমি ব্যবহার করো, নাকি রাস্তার নির্দিষ্ট এরিয়া তুমি ব্যবহার করো? রাস্তার নির্দিষ্ট এরিয়া ব্যবহার করো। এখন যে কোনো সময়তে তোমাকে যদি খুঁজে পাওয়ার সম্ভাবনা বের করা হয়, তোমাকে রাস্তার মাঝখানে পাওয়া যাবে, রাস্তার এই জায়গায় পাওয়া যাবে, নাকি তুমি ওই কর্নার দিয়ে হেঁটে যাবা, কর্নারে পাওয়া যাবে? অবশ্যই তোমাকে কর্নারে পাওয়া যাবে। সো ইলেকট্রনের ক্ষেত্রেও সেম জিনিস।
ইলেকট্রনের যাওয়ার টোটাল রাস্তাকে আমরা বলি হচ্ছে অরবিট। কিন্তু অরবিটের ঠিক নির্দিষ্ট যেই জায়গাতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেইটাকে আমরা বলি হচ্ছে অরবিটাল। যেই জায়গাতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95% ওইটাকে আমরা বলি হচ্ছে অরবিটাল। তার মানে যদি আমরা চিন্তা করি আমাদের অরবিটের ভিতরে n ইকুয়ালস টু 1 2 3 4 এগুলো আছে, n দিয়ে বোঝাই হচ্ছে আমাদের অরবিট, আর l দিয়ে বোঝাই হচ্ছে আমাদের অরবিটাল। l এর মান 0 1 2 3 এগুলা দিয়ে আমাদের বোঝাই হচ্ছে অরবিটাল। এবার কিভাবে দেখো, যখন আমরা k l m n এগুলা নিয়ে চিন্তা করি, এরা সবাই আমাদের অরবিট। এখানে এটা হচ্ছে আমাদের ইলেকট্রন যাতায়াতের রাস্তা, কিন্তু এই রাস্তার ভিতরে আমাদের ইলেকট্রন পাওয়ার নির্দিষ্ট সম্ভাবনা থাকে। সেই সম্ভাবনা কি? এস এর উপরে থাকে, পি এর উপরে থাকে, ডি এর উপরে থাকে, এফ এর উপরে থাকে। এগুলো হচ্ছে আমাদের এক একটা অরবিটাল। সো অরবিট এবং অরবিটালের ভিতরে আমাদের যে তফাৎটা সেটা আমরা বুঝতে পারছি আশা করি। এরপরে এই জায়গা থেকে আমরা দেখব কি কোয়ান্টাম নাম্বার দেখব। কোয়ান্টাম নাম্বার থেকে আমাদের অনেক প্রশ্ন আসে, যেহেতু অনেক প্রশ্ন আসে সেহেতু আমরা কোয়ান্টাম নাম্বারে একটু ফোকাস করার ট্রাই করব। কোয়ান্টাম নাম্বারে ভালো করে একটু যদি খেয়াল করি, অল্প অল্প করে দেখবো, হ্যাঁ, যদি ক্লাস স্লো লাগে তাহলে তোমরা একটু স্পিড বাড়িয়ে নিবা, অল্প অল্প করে দেখবো। দেখো, প্রধান কোয়ান্টাম নাম্বার এইটার ভ্যালু 1। যখন 1 তখন সহকারী কোয়ান্টাম নাম্বার এল এর ভ্যালু কি হয় বলতো? 0 থেকে n-1 পর্যন্ত হয়। সো এই জায়গাতে 1 যদি হয় তাহলে 1 - 1 মানে কত? 0 আসে। তার মানে এই জায়গাতে n মানে হচ্ছে আমাদের 1 আর 0 মানে কি বলতো? আমাদের তখন আসে হচ্ছে s। তাহলে যখন আমাদের 1 তখন আমাদের অরবিটাল কত আসে? অরবিটাল আসে হচ্ছে 1s। বুঝবা জিনিসটা ভালো করে। এবার যখন আমরা n এর ভ্যালু 2 তে যাই, 2 তে গেলে l এর ভ্যালু আমরা প্রথমত একটা ভ্যালু পাই হচ্ছে 2 - 1 মানে 1, আরেকটা ভ্যালু পাই 0। আগে যে 0টা পাইছিলাম সেটা আমাদের বাদ দেওয়া যাবে না, কারণ 0 to n-1 যতগুলা নাম্বার সবগুলা l এর কোলে দেওয়া লাগবে। তার মানে এখন আমরা এখানে একটা পাইছি 1, একটা পাইছি 0। তার মানে কি বলতো? একটা পাবো হচ্ছে 2 0 মানে 2s, আরেকটা পাবো 2 1 মানে 2p। তার মানে আমরা সেকেন্ড অরবিটে যে আমরা অরবিটাল পাবো 2s এবং 2p। তার মানে দেখো এইটা কি ছিল? এটা ছিল হচ্ছে আমাদের ফার্স্ট অরবিট k, এটা ছিল হচ্ছে আমাদের সেকেন্ড অরবিট l। k এর জন্য আমরা পাইলাম অরবিটাল 1s, l এর জন্য আমরা পাইলাম অরবিটাল 2s 2p। এবার বলো তো 2s 2p সম্ভব হলেও 2d কি সম্ভব? 2ps p d সম্ভব? উত্তর হচ্ছে না, 2d সম্ভব না। কারণ 2d সম্ভব না কারণ হচ্ছে এই যে l এর মান n-1 পর্যন্ত হবে। 2d হইলে এই জায়গাতে ভ্যালু আমার এই যে প্রধান কোয়ান্টাম নাম্বার s এর সমান হয়ে যায়, এজন্য এটা সম্ভব না। সো এইটা আমাদের হয় না। এবার দেখো আমরা যদি পরের ক্যালকুলেশন দেখি, যখন আমরা n = 3 নিব তখন l এর ভ্যালু 0 1 এবং 2 আসবে, কারণ n-1 এক কম থাকবে 0 1 2। তাহলে দেখো এটা s, এটা p, এটা d যদি হয় তাহলে আমরা পাবো কি? 3s 3p 3d, তিনটা পাচ্ছি। এইবার দেখো d চলে আসছে, d আসলেও 3 নাম্বার অরবিটালে আমাদের কিন্তু 3f হয়নি। f হয়ে গেলে তখন কিন্তু আমরা আবার এই 3f সমান করে ফেলবো। সো 3f আমাদের সম্ভব না, 3f সম্ভব না। সো আমাদের এরকম প্রশ্ন আসবে যে 2d অরবিটাল সম্ভব নয় কেন? নিচের কোন অরবিটালটি সম্ভব নয়? ঠিক আছে, তাহলে 2d সম্ভব না, 3f সম্ভব না। এবার দেখো আমরা যখন n = 4 নিব তখন l এর ভ্যালু 0 1 2 3 এগুলো আসে। l এর ভ্যালু কি আসে? 0 1 2 3। সো 0 1 2 3 যদি আসে তখন আমাদের অরবিটালগুলা কি কি হয় দেখো। 0 এর জন্য আমাদের 4s 4p, দেখো 4s 4p 4d 4f এগুলো আসে। কারণ কি? কারণ হচ্ছে s এর ভ্যালু 0, p এর ভ্যালু 1, d এর ভ্যালু 2, f এর ভ্যালু 3। এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো আমরা ব্যবহার করি। এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো কি করি? আমরা ব্যবহার করি। সো আশা করি আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারছি। সো দেখো কেবলমাত্র চতুর্থ অরবিটে যেই আমরা চতুর্থ অরবিটে যেই সব কয়টা অরবিটাল পাই, 4টা অরবিটাল সম্পর্কে আমরা জানি, সেটা আমরা পাই কেবলমাত্র চতুর্থতে যেই, প্রথমে যে থাকে না। তাহলে 1s পসিবল হলেও 1p 1d 1f এগুলো সম্ভব না। 2s 2p সম্ভব হলেও 2d সম্ভব না,
2f সম্ভব না, 3s 3p 3d সম্ভব হলেও 3f সম্ভব না, এখানে আবার সব কয়টা সম্ভব। ঠিক আছে, এবার যদি আমরা শক্তিমাত্রার দিকে চিন্তা করি তখন আমাদের এই অরবিটালগুলোর ভিতরে আবার বিভিন্ন নীতিতে যেতে হয়। কি কি নীতি আছে? আমাদের আউটবাউ নীতি আছে। আউটবাউ নীতি সম্পর্কে শুনছো? আউটবাউ নীতি মানে হচ্ছে n+l এর রুল। তারপরে আছে হচ্ছে আমাদের পলির বর্জন নীতি, তারপরে আছে হচ্ছে আমাদের হুন্ডের নীতি। সো এই তিনটা নীতির আমরা হচ্ছে সরাসরি অ্যাপ্লিকেশন দেখব। সরাসরি অ্যাপ্লিকেশন দেখার আগে আমাদের এই জায়গাতে আরো কয়েকটা জিনিসপত্র দেখতে হবে। কি কি জিনিসপত্র দেখতে হবে? দেখো, আমরা প্রধান কোয়ান্টাম নাম্বার এবং সহকারী কোয়ান্টাম নাম্বার দুইটা জিনিস দেখছি। সো এখানে আরো কয়েকটা জিনিসপত্র দেখার আছে। যেমন আমাদের হচ্ছে সহকারী কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করে একটা অরবিটেড প্রধান কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করে একটা অরবিটে টোটাল কয়টা ইলেকট্রন ধরতে পারে সেই ক্যালকুলেশন হয়। সহকারী কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করে একটা অরবিটালে কতগুলো ইলেকট্রন ধরে সেটা হয়। সো আমরা যদি দেখি, সিম্পলি বুঝবা, আমরা যদি KLMN এর কথা চিন্তা করি, KLMN এগুলো হচ্ছে প্রধান কোয়ান্টাম নাম্বার। n এর মান 1 2 3 4। সো এইগুলাতে কয়টা করে ইলেকট্রন ধরে সেইটা প্রকাশ করার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে 2n²। ফর্মুলা কি? 2n²। সো এই অরবিটে ইলেকট্রন ধরবে কতগুলা করে সেটা বের করার ফর্মুলা হচ্ছে 2n²। সো 2n² মানে অরবিটে ইলেকট্রন ধরার ক্ষমতা। সো k = যেহেতু আমাদের 1, তাহলে ইলেকট্রন ধরবে কয়টা? 2টা। এই 1 এর মান 2 বসালে 2টা। তারপর l এর মান যেহেতু আমাদের 2, সো এখানে 2n² করো, 2 এর স্কোয়ার মানে 2 দুগুণা 4, 4 দুগুণা 8। সো এই জায়গাতে ইলেকট্রন ধরে 4টা। তারপরে দেখো m এর ভ্যালু যেহেতু 3, এখানে ইলেকট্রন কত ধরবে? 3 এর স্কোয়ার মানে 9, 9 দুগুণা 18টা। ঠিক আছে, এবার দেখো n এ ইলেকট্রন কয়টা ধরবে? n এর ভ্যালু যেহেতু 4, 4 4 16, 16 দুগুণা আমাদের এখানে ইলেকট্রন ধরবে 32টা। সো এই ফর্মুলা দিয়ে আমরা কোথায় কয়টা ইলেকট্রন ধরে সেটা ক্যালকুলেট করতে পারি। এবার দেখো আমরা l এর ভ্যালু যদি নিই, l এর ভ্যালু কি আছে? l এর ভ্যালু 0 1 2 3 মানে s p d f কোনটাই কয়টা ইলেকট্রন ধরে সেটা বের করার ফর্মুলা হচ্ছে 2 × 12 + 1। সো দেখো s এর ভ্যালু যখন তখন l এর ভ্যালু 0। সো l এর ভ্যালু যদি 0 বসাও তখন আমাদের s এর জন্য ইলেকট্রন ধারণ ক্ষমতা আসে হচ্ছে 2। এখানে বসাও 0, তাহলে গুণ করলে দেখবা 2 আসবে। যখন আমরা p তে যাব মানে l এর ভ্যালু 1, এখানে 1 বসাও, দেখবা এখানে টোটাল ক্যালকুলেশন করলে 6 আসবে। সো আমাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 6। যখন d এর ভ্যালু 2 বসাবা, d এর জন্য 2 বসাবা l এর ভ্যালু, এখানে 2 বসালে দেখো 2 দুগুণা 4, 4 আর 1 5, 5 এর সাথে 2 গুণ করলে 10। সো ডি এর জন্য আমাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা আসবে 10। এফ এর জন্য আমাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা আসবে 14। সো এই ইলেকট্রন ধারণ ক্ষমতাগুলো যে ফর্মুলা সেটা কিন্তু আমরা এই জায়গা থেকে পাই। এবার অরবিটালে টোটাল কতগুলো অরবিটাল আছে, মানে এস অরবিটালে আসলে অরবিটাল কতগুলো আছে, ঠিক আছে, সেটা সংখ্যা কিভাবে বের করবা? সেটা সংখ্যা বের করার ফর্মুলা হচ্ছে এই যে এইটার হাফ 12 + 1, এইটা দিয়ে অরবিটাল বের করে। যেমন দেখো এই জায়গাতে অরবিটাল আছে হচ্ছে একটা, এখানে অরবিটাল আছে 3টা, এখানে অরবিটাল আছে হচ্ছে 5টা, এখানে অরবিটাল আছে হচ্ছে 7টা। হ্যাঁ, এটা এই 2টা গুণ না থাকলে হাফ হয়ে যায়, ঠিক আছে। সো এখানে অরবিটাল সংখ্যা কতগুলো আসবে সেগুলো আমরা সামনে আস্তে আস্তে অনেক কিছুই দেখবো, এগুলো নিয়ে আমাদের আর চিন্তা করে লাভ নাই। এবার আসো যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এবং হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার এগুলো সম্পর্কে ধারণা পেতে আমরা আউটবাউ, তারপর হচ্ছে পলির বর্জন নীতি, তারপরে হচ্ছে যে তোমার হুন্ডের নীতি, এগুলো শিখবো। তারপর এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যে নির্দিষ্টতম একটা ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম নাম্বার কি হবে সেটা শিখবো। সো আমি একটু জাস্ট 2 মিনিট একটা ব্রেক নিয়ে আসি, ব্রেকের মাঝখানের সময়টা আমি এডিট করে কেটে দিব। সো এরপরে হচ্ছে আমরা আউটবাউ নীতি দেখবো। আউটবাউ নীতিকে বলা হয় হচ্ছে বিল্ডিং আপ রুল, মানে হচ্ছে স্টেপ বাই স্টেপ পাওয়ার অনুযায়ী তুমি ইলেকট্রন বিন্যাস করবা, এটাতে আমরা আউটবাউ নীতি ব্যবহার করি। আউটবাউ নীতির আরেকটা নাম আছে, হচ্ছে n+l এর রুল, ঠিক আছে, n+l এর রুল মানে হচ্ছে যখন তুমি ইলেকট্রন দিবা, অরবিটালে ইলেকট্রন দেওয়ার সময় প্রথমে তোমাকে n+l এর মান দেখতে হবে, n+l এর মান। সো n+l এর মান যার কম তাকে আগে ইলেকট্রন দিতে হবে, যার n+l এর মান কম তাকে আগে ইলেকট্রন দিতে হবে। যদি n+l এর মান কোনো কারণে সমান হয়ে যায় তখন যার n এর মান কম, ঠিক আছে, n এর মান কম
তাকে আগে ইলেকট্রন দিতে হবে। এবার এটার মানে কি আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো আমাদের প্রথমে 1s অরবিটাল আছে, তারপরে 2s 2p অরবিটাল আছে, তারপরে 3s 3p, তারপরে 3d অরবিটাল আছে। সো যদি আমরা একটু ভালো করে খেয়াল করি 1s অরবিটালের জন্য আমরা একটু কাউন্ট করব। আমাদের s p d এবং f, একটা 0, এটা 1, এটা 2, এটা 3 আছে। সো ভালো করে খেয়াল করলে দেখবা 0 + 1 ক্যালকুলেট করলে এটার ভ্যালু আসে 1, এটাতে 0 + 2 এটা ক্যালকুলেট করলে এটার ভ্যালু আসে 2, এটা 2 + 1 এটা ক্যালকুলেট করলে ভ্যালু আসে হচ্ছে 3, এটা ক্যালকুলেট করো 3 + 0 ক্যালকুলেট করলে ভ্যালু আসে 3। সো এই পর্যন্ত আমরা একটু ক্যালকুলেট করি। দেখো এটা 1 আসছে, এটা 2 আসছে, এটা 3 আসছে। সো যেটার ভ্যালু কম সেটাতে আগে ইলেকট্রন যাবে। সো সেই হিসাব অনুযায়ী আগে ইলেকট্রন যায় হচ্ছে 1s এ, তারপর ইলেকট্রন যায় হচ্ছে 2s এ, তারপর ইলেকট্রন যায় হচ্ছে 2p তে। এবার বলবা ভাইয়া 2p তে কেন ইলেকট্রন আগে যাবে? 3s এও তো ইলেকট্রন আগে যেতে পারতো, এটাও 3 এটাও 3। যখন দেখো দুইটার ভ্যালু n + l এর ভ্যালু যখন মিলে যায়, সমান হয়, তখন আমাদের দেখতে হয় যে n এর মান কার কম। দেখো 2p এবং 3s এই দুইটার ভিতরে, 2p এবং 3s এই দুইটার ভিতরে n এর মান 2p এর কম, 2p এর n এর মান কম হয়, এটাতে আগে ইলেকট্রন যাবে, তারপর 3s এ যাবে। এবার দেখো 3s এর মান 3, বাট এখানে ভালো করে খেয়াল করলে দেখো 3p এর মান হচ্ছে আমাদের 4। এবার 3d এর মান কত? 5। বাট ভালো করে খেয়াল করলে দেখবা 4s এর মান আবার 4, 4s 4p এর মান আবার 5। সো ভালো করে খেয়াল করলে দেখবা এই যে 4, 3p এবং 4s, এবার 3d তে ইলেকট্রন আগে যাওয়ার আগে 4s এ যাবে, কারণ এই দুইটার মাঝখানে এইটা 5 বাট এটা তো 4, তাহলে এই দুইটার মান সমান হলো, এইটার মান যেহেতু কম, সো এইটাতে আগে ইলেকট্রন যাবে, মানে কি 3p তে ইলেকট্রন যাবে। সো আমরা এরপরে 3p তে ইলেকট্রন দিব, বাট 3p তে ইলেকট্রন দেওয়ার পরপরই আমাদের কোথায় দিতে হবে? 4s এ ইলেকট্রন দিতে হবে। 4s এ দেওয়ার পরে তারপরে আমরা 3d এবং 4p এই দুইটাই কাউন্ট করব যে এই দুইটার ভিতরে কাকে ইলেকট্রন দিব। সো এই দুইটাই দেখো দুইটারই ভ্যালু সমান। সো ভ্যালু যদি সমান হয় তাহলে আমরা আগে 3d তে দিব, তারপরে 4p তে দিব, কারণ কি এখানে n এর মান কম। সো এখানে আমরা 3d তে আগে দিব, তারপরে যাবে হচ্ছে 4p তে। ঠিক আছে? সো আবারও আজান দিচ্ছে, আজান শেষ করে তারপরে আমরা হচ্ছে বাকি অংশ কভার করব। সো আমরা যেখানে ছিলাম আমরা হচ্ছে n + l এর রুলটা দেখলাম। n + l এর রুল অনুযায়ী কার আগে ইলেকট্রন যায় কার পরে ইলেকট্রন যায় এটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমরা আউটবাউ রুলের পর আমরা হচ্ছে পলির বর্জন নীতি দেখব। পলির বর্জন নীতিকে আমাদের বিভিন্ন সময় এমসিকিউতে আসবে যে নিচের কোনটি পলির বর্জন নীতি ফলো করে। হ্যাঁ, সো তখন আমাদের এই ছোট্ট জিনিসটা একটু আইডেন্টিফাই করতে হবে। পলির বর্জন নীতি অনুসারে আমাদের যে সমস্ত অরবিটালগুলো আছে, যেমন ধরো আমাদের কাছে একটা 3d অরবিটাল আছে, আমাদের কাছে হচ্ছে একটা 3p অরবিটাল আছে। সো এই 3p অরবিটাল 3d অরবিটাল এগুলার গঠন তো আমরা জানি, তাই না? সো এই 3d অরবিটালে আমাদের ধরো 5টা অরবিটাল থাকে, 3p অরবিটালে আমাদের ধরো 3টা অরবিটাল থাকে। সো এই 3টা অরবিটাল, এই 5টা অরবিটালের ক্ষেত্রে আমরা যদি একটু দেখি, এখানে যদি 5টা ইলেকট্রন তুমি বসাও, 5টা ইলেকট্রন তুমি বসাও, সো 5টা ইলেকট্রন কখনো এরকম বসতে পারবে না যে একটা অরবিটালে 2টা ইলেকট্রন সেম স্পিনের, 2টা ইলেকট্রন সেম স্পিনের, এটা কখনোই বসতে পারবে না। কি হবে? একটা ইলেকট্রন যদি একদিকে হয় আরেকটা হবে ঠিক তার বিপরীত দিকে। অর্থাৎ এখানে m এর মানটা অনেক বড় একটা ফ্যাক্ট। একটা যদি আমাদের +½ হয়, আরেকটা হবে হচ্ছে আমাদের -½ ঠিক আছে? এটা m এর মান না, এটা হচ্ছে আমাদের s এর মান, স্পিন কোয়ান্টাম নাম্বার s এর মান। যদি একটা +½ হয় আরেকটা হচ্ছে -½ হবে। সো এই যে একটা +½ হলে আরেকটা -½ হয়, এইটা দ্বারা বুঝাই পলির বর্জন নীতি। সো যদি এরকম বলে নিচের কোনটি পলির বর্জন নীতি ফলো করে না, এবং দেয়া থাকে একটাতে কোথাও এরকম ইলেকট্রন বিন্যাস করার সময় এরকম দেয়া আছে, সো দেখবা যে এই জায়গাতে একটা ছোট্ট মিস্টেক করছে, দুইটাই সেম স্পিনে দিয়ে দিছে, তাহলে এইটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হবে যে এইটা পলির বর্জন নীতি ফলো করে না। তাহলে পলির বর্জন নীতি অনুসারে আমাদের সবসময় একটা অরবিটালে 2টা ইলেকট্রন বিপরীত স্পিনের হবে, একটা যদি উপরে হয় আরেকটা হবে নিচে। তো আংটা যেটা থাকে এটা হচ্ছে ওই যে মাছের কাটার মতো হুক থাকে, দেখো এটা মাছের কাটা। সো মাছের কাটার মতো হুক বা বড়শির যে হুকটা একটা উপরে হয় একটা নিচে হয়। সো এইটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে পলির বর্জন নীতি থেকে ছোট্ট একটা কোশ্চেন আসে। এরপরে দেখো আমাদের তোমার হচ্ছে পলির বর্জন নীতির পরে আরেকটা নীতি আছে, সেটা হচ্ছে কি বলে ভুলে গেলাম, হুন্ডের নীতি। সো হুন্ডের নীতি কি বলে? হুন্ডের নীতি বলতেছে যে কোনো অরবিটালে
কোনো কোনো অরবিটালের সবগুলা অরবিটাল একটি করে ইলেকট্রন না পাওয়া পর্যন্ত কোথাও যুগ্ম ইলেকট্রন তৈরি হতে পারবে না। এইটা হচ্ছে হুন্ডের নীতি। তাহলে হুন্ড বলতেছে যেখানে আমাদের 5টা অরবিটাল আছে, এখানে আমাদের 3টা অরবিটাল আছে, এরা প্রত্যেকে না যতক্ষণ একটা করে ইলেকট্রন পাচ্ছে ততক্ষণ এখানে কেউ ডাবল ইলেকট্রন পাইতে পারবে না। ধরো তোমরা বাসায় হচ্ছে 3 ভাই, এবার তোমার আব্বু তোমার হচ্ছে যে বাজার থেকে কিছু একটা কিনে আনছে, ধরো আপেল কিনে আনছে, তো সে 5টা আপেল কিনে আনছে। এখন 5টা আপেল সে আগেই ভাগ করে একজনকে 2টা, একজনকে 2টা, একজনকে একটা দিতে পারে, কিন্তু হুন্ডের নিয়ম অনুযায়ী এভাবে দেয়া যাবে না। কি করতে হবে? ভাগ করার সময় ম্যানুয়ালি ভাগ করতে হবে। আগে তোমরা 3 ভাই একটা 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 করে 3টা পাবা, তারপরে যেই এক্সট্রা গুলো থাকবে সেগুলো ভাগ দিতে হবে, ঠিক আছে? আগে একটা 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 করে 3টা দিতে হবে। সেখানেও তাই, যদি তোমার কাছে 7টা ইলেকট্রন থাকে, এই 7টা ইলেকট্রনের একটা একটা করে আগে সবাইকে দিতে হবে। সো 1টা 2টা 3টা 4টা 5টা ইলেকট্রন 5 জনকে দেওয়ার পর এইবারটা তুমি ডাবলিং করবা। এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7। তার মানে ইলেকট্রন কাউন্টের সময় দেখো, এটা 1 নম্বর ছিল, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা কিন্তু 5 নম্বর ইলেকট্রন। এই লালটা আমাদের কিন্তু 6 নম্বর, আর এই লালটা কিন্তু আমাদের 7 নম্বর ইলেকট্রন। সেম ভাবে এখানেও যদি আমাদের কাছে 5টা ইলেকট্রন থাকে, এই 5টা ইলেকট্রন আমরা কিভাবে বিন্যাস করব? এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। 3টা ইলেকট্রন 3টাকে আগে দিয়ে দিলাম, দিয়ে এরপরে যাবে আমাদের 4, তারপরে 5 নাম্বার ইলেকট্রন। সো এইটা হচ্ছে আমাদের কি বলতো, আমাদের হুন্ডের নীতি। সো হুন্ডের নীতিতে আমাদের স্পেশালিটি হচ্ছে যে সবাই একটা করে ইলেকট্রন না পাওয়া পর্যন্ত কেউ যুগ্ম হইতে পারবে না। সবাই একটা করে ইলেকট্রন না পাওয়া পর্যন্ত কেউ যুগ্ম হইতে পারবে না। এটা হচ্ছে আমাদের হুন্ডের নীতির বিশেষত্ব। এবার হুন্ডের নীতি কে ফলো করে না? একটা অরবিটাল আছে যে হুন্ডের নীতি ফলো করে না। সেটা কি? সেটা হচ্ছে এস অরবিটাল। তো দেখো 1s অরবিটাল, 2s অরবিটাল, 3s অরবিটাল, 4s অরবিটাল, এরা কেউই হুন্ডের নীতি ফলো করে না। কারণ কি বলতো? 1s এ আমাদের একটাই ঘর আছে, সেই ঘরে আমাদের একটা ইলেকট্রন বসে যায়। একটা ইলেকট্রন বসার ঠিক পরপরই তার বিপরীত স্পিন যুক্ত আরেকটা ইলেকট্রন বসে। তাহলে সবগুলোতে ফিল আপ করার কোনো মানেই হয় না, তাই না? এখানে তো অনেকগুলো অরবিটাল নেই যে প্রত্যেককে ফিল আপ করেছে তারপরে আমাদের ডাবলিং করতে হবে। এ সরাসরি ডাবলিং হয়ে যাচ্ছে। যেহেতু এ সরাসরি ডাবলিং হয়ে যাচ্ছে, এই জায়গাতে আমাদের হুন্ডের নীতি আসছেই না। সো যদি আমাদের এরকম প্রশ্ন করে নিচের কোন অরবিটালটি হুন্ডের নীতি ফলো করে না, সো যেইটা এস অরবিটাল সেটা ফলো করবে না। ধরো আমাদের অপশন এরকম দেয়া থাকলো, অপশন এ তে দেয়া থাকলো 2p, অপশন বি তে দেয়া থাকলো 3p, অপশন ডি তে দেয়া থাকলো হচ্ছে 3s, অপশন হচ্ছে সি তে দেয়া থাকলো হচ্ছে তোমার 4p। তখন আমাদের এসটা খুঁজে বের করতে হবে যে কোন এস আছে। দেখো একটাই এস আছে, এইটা হচ্ছে আমাদের হুন্ডের নীতি এখানে ফলো করে না। সো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। এরপরে আসো আমাদের খুবই গুরুত্বপূর্ণ আরেকটা টপিকে আমরা যাই। সেই টপিকটা হচ্ছে যে ওকে, অরবিটাল, কোয়ান্টাম সংখ্যা, এগুলো দেখে ফেলছি। এরপর একটা টপিক আছে, এই টপিকটা কি? টপিকটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আমাদের বলবে যে ক্রোমিয়ামের 24তম ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যা লিখো। প্রশ্নটা কি? বলবে ক্রোমিয়ামের 24th ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যা। ক্রোমিয়ামের 24th ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যা যদি আমাদের লিখতে বলে, তাহলে আমরা কিভাবে করব? প্রথমে আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করব। সো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, ক্রোমিয়ামে হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে 3d এবং 4s। সো ভালো করে খেয়াল করলে দেখবা এই পর্যন্ত থাকে হচ্ছে আমার 18টা ইলেকট্রন। এবার হিসাব অনুযায়ী আমার 3d এবং 4s এর ভিতরে কোনটা ইলেকট্রন আগে যাওয়ার কথা? হিসাব অনুযায়ী 4s এ আগে যাওয়ার কথা, 2টা ইলেকট্রন। তাহলে এই জায়গায় 18 আর এই জায়গায় 2টা, তাহলে কত হলো বলো তো? হিসাব অনুযায়ী এখানে হলো হচ্ছে 20। এবার তাহলে এই জায়গাতে 3d তে কয়টা হবে? 4টা। কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ইলেকট্রন বিন্যাসের সুস্থিতি অর্জনের জন্য ডিতে সবসময় হয় 5টা ইলেকট্রন যাবে, নয় 10টা ইলেকট্রন যাবে। ডিতে কখনোই ডিতে তুমি হচ্ছে 4টা বা 9টা ইলেকট্রন দেখবা না, হয় তোমার 5টা হবে না হয় 10টা হবে, কখনোই 4টা বা 9টা হবে না। সো যেহেতু এখানে আমাদের 5টা যাইতে হবে, সো 5টা যাওয়ার জন্য এ নিবে হচ্ছে 5টা ইলেকট্রন, আর এ নিবে হচ্ছে একটা ইলেকট্রন। এবার তুমি বলবা ভাইয়া তার মানে কি এইখান থেকে একটা ইলেকট্রন জাম্প করে এখানে চলে আসলো? ব্যাপারটা তা না। দেখো
এই জায়গাতে এই 3p তে হচ্ছে আমাদের 18টা ইলেকট্রন ছিল, 3p তে 18 নম্বর ইলেকট্রন, এই জায়গাতে যে ইলেকট্রনটা গেছে সেটা 19 নম্বর ইলেকট্রন, এখান থেকে 20 নম্বর ইলেকট্রন শুরু হয়েছে। সো 20 নম্বর ইলেকট্রন যদি এখান থেকে শুরু হয় তাহলে আমাদের এই যে 3d অরবিটালে ভালো করে খেয়াল করলে দেখবা, 3d অরবিটালে ভালো করে খেয়াল করলে দেখবা প্রথম ইলেকট্রনটা 20 নাম্বার, তারপরে 21, তারপরে 22, তারপরে 23, তারপরে 24। সো এই জায়গাতে 3d অরবিটালে যদি খেয়াল করো 24তম ইলেকট্রনটা কোথায় আছে, এই জায়গায় আছে। 24তম ইলেকট্রনটা কোথায় আছে, এই জায়গায় আছে। সো এই 24তম ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যা এখন তুমি কিভাবে বের করবা? দেখো কোয়ান্টাম সংখ্যা বের করার ওয়ে কি হচ্ছে, n ইকুয়ালস টু আমাদের ভ্যালু দেখো 3 দেয়া আছে, l এর ভ্যালু কত হবে দেখো, s p d f এগুলোর ভ্যালু আমরা জানি, S0 P1 D2 F3, তার মানে এই জায়গাতে D এর জন্য আমরা ভ্যালু পাবো 2। আচ্ছা এবার তাহলে M কত পাবো আর S কত পাবো, এটাই তো প্রশ্ন। দেখো S এর যে স্পিনটা এটা পজিটিভ স্পিন না নেগেটিভ স্পিন, উপর থেকে নিচে আসলে পজিটিভ স্পিন আর নিচে থেকে উপরে গেলে এটা নেগেটিভ স্পিন। সো এই জায়গাতে আমরা দেখতেই পাচ্ছি এইটা হচ্ছে পজিটিভ স্পিন। সো পজিটিভ স্পিন হলে A হয় হচ্ছে +½ এখন সবচেয়ে বড় প্রশ্ন ভাইয়া তাহলে M এর মান কত হবে, m এর মান কত হবে? দেখো m এর মান নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, এক বইতে এক রকম লেখা আছে। সো এটা সবচেয়ে অ্যাকসেপ্টেবল মান হচ্ছে, আমি যখন উদ্ভাসের টিচার ছিলাম তখন উদ্ভাসের বড় ভাইয়ারা অনেক সো আমাদের হচ্ছে ক্যামেরার মেমোরিতে স্পেস শেষ হয়ে গেছে, আমরা প্রায় 1.5 ঘন্টা যাবত ক্লাস নিতেছি, মেমোরি স্পেস শেষ হয়ে গেছে। সো আমরা এই ক্লাসটা আর বেশি কন্টিনিউ করবো না, আমরা ক্লাসটা এডিট করে ক্যামেরার স্পেস খালি করে তারপরে সেকেন্ড পার্ট আবার রেকর্ড করব। সো এই জায়গায় যেটা বলছিলাম যে উদ্ভাসের ভাইয়ারা একটা এখানে সিদ্ধান্ত নিছে, সেই সিদ্ধান্তটা কি? সিদ্ধান্তটা হচ্ছে এইটাকে সংখ্যা রেখার রুল ফলো করতে হবে। সংখ্যা রেখার রুলটা কি? দেখো আমাদের যখনই এই টাইপের কোনো অরবিটাল আসবে, 3D এই টাইপের অরবিটাল আসবে, দেখো মাঝখানে আমাদের একটা নাম্বার আসে m এর ভ্যালু, সেটা হচ্ছে 0, লেফট সাইডে -1 -2 দেয়া হয়, রাইট সাইডে +1 +2 দেয়া হয়, +1 +2। কারণ কি এই জায়গাতে আমাদের l এর ভ্যালু 2 ছিল না, l এর ভ্যালু 2 হলে m এর ভ্যালু আসে 0 +-1 আর +-2, এই কয়টা ভ্যালু আসে। সো তার মানে এই জায়গাতে 24তম ইলেকট্রনের জন্য আমরা এখানে কত নম্বর ভ্যালু পাচ্ছি বলতো, এখানে কিন্তু আমরা +2 পাচ্ছি। সো এইভাবে কিন্তু আমাদের এখানে নির্ণয় করতে হয়। সো আরো বেশ কিছু ট্রিক আছে এমসিকিউ সলভের ট্রিক, যেগুলো হচ্ছে নিচের কোন কোয়ান্টাম সংখ্যা সেটটি সঠিক, এই টাইপের এমসিকিউ পাবা। তারপরে ক্রোমিয়ামের 29তম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা লিখো, ক্যালসিয়ামের 20তম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা লিখো, এই টাইপের অহরহ এমসিকিউ পাবা। এই এমসিকিউ গুলা খুবই আসতে দেখা যায়। সো এই এমসিকিউ গুলা তুমি কিভাবে সলিউশন করবা? এই এমসিকিউ গুলা সলিউশন করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ভাইয়ার ক্লাস দেখবা, এমসিকিউ সলিউশনের ক্লাস আমার ইউটিউব চ্যানেলে দেখবা, মেইন বইয়ের এমসিকিউ সলিউশনের একটা প্লেলিস্ট আছে, ওখান থেকে গুণগত রসায়নের এমসিকিউ গুলো সলিউশনের ক্লাস দেখে ফেলবা, ওখানেই তুমি সমস্ত এমসিকিউ এর সুন্দর মতো ব্যাখ্যা পেয়ে যাবা এবং ছোট ছোট ট্রিক দেখানো আছে দেখবা। আর যদি আরো ভালো করে দেখতে চাও, বিশেষ করে ভার্সিটি কতে যে সমস্ত এমসিকিউ আসছে সেই এমসিকিউ গুলা সলিউশন ব্যাখ্যা সহ দেখতে চাও, তাহলে আমাদের এমসিকিউ সলিউশন কোর্সে ভর্তি হতে পারো। আমাদের এমসিকিউ সলিউশন ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্সে ভর্তি হলে প্রত্যেকটা এমসিকিউ সলিউশন তুমি পেয়ে যাবা। সো এতক্ষণ ধরে তুমি যদি ক্লাসটি মনোযোগ দিয়ে করো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বাকি টপিকগুলো ইনশাল্লাহ আগামী ক্লাসে কভার করব। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম, তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।